মানুষ আসলে যখন বিপদে পড়ে তখন সে একটু শিবের নাম নিয়ে নিয়ে একটু শনি ঠাকুরের নাম নিয়ে নিয়ে কার্ল মার্ক্সকে বলা হতো যে ইয়াং হেগেলিয়ান আর কি। হেগেলের ডায়ালেকটিক্স, কমিউনিজম ইজ বেসিক্যালি লাইফস্টাইল। স্ত্রীলিঙ্গকে বরাবর আমরা অ্যাভয়েড করে এসেছি। দেবতা বলেছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে বর্ণ হবে, বর্ণাশ্রম তৈরি হয়ে গেল। কেন? তো এপিকে একজন হিরো থাকে, বাট মহাভারতে অনেক হিরো। রামায়ণ সেই অর্থে এপিক, রামায়ণে একজন হিরো। মেয়েদের যে আন্ডারগার্মেন্ট থাকে তাতেও চির মূর্তি। আমার লাইফের সাথে আমি আইডিওলজি তৈরি করবো। গান্ধী ওয়াজ মানে হিটলারের থেকেও ভয়ঙ্কর আর কি। উই আর নট রিয়েলি এবল টু থিঙ্ক বিয়ন্ড ক্যাপিটালিজম। স্পিনোজাও তো ভগবানে বিশ্বাস করতো, স্পিনোজার ভগবানকে আবার আইনস্টাইন বিশ্বাস করতো। বর্তমান বলে কিছু এক্সিস্ট করে না, নেচারটা সবটা তোমার মানা অনুযায়ী চলবে না। যিশুকে ব্যাখ্যা করবার নতুন করে প্রয়োজন রয়েছে। ম্যাথনাল্ডারের ফেইথ আর আমাদের রামকৃষ্ণ ঠাকুরের ফেইথ কমপ্লিটলি আলাদা। রামকৃষ্ণ ঠাকুর মারা গেলেন তখন তো সারদা মা তো দৌড়ে গিয়ে কালী কোথায় গেলি, রামকৃষ্ণ ঠাকুরকে কালী বলছে। এই গল্প বলার মধ্যে দিয়েই পৃথিবী এসছে, স্টোরি টেলিং। যে কালীর দেখা পেতেন রামকৃষ্ণ ঠাকুর। বিবেকানন্দ সরাসরি কালীকে বিশ্বাস করতেন না, বিবেকানন্দ আবার রামকৃষ্ণকে বিশ্বাস করতেন। নেট সবার হাতে রয়েছে, এবার তুমি কি করে ইউজ করবে নেটটা সেটা তুমিই জানো। একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে তারা একসময় পৃথিবী শাসন করবে। সনাতনীদের কোনো নির্দিষ্ট একজনের প্রবক্তা নেই। এআই এর উপর মানুষের কন্ট্রোল নেই। তুমি কেমন আছো পৃথিবীটা এক্স্যাক্টলি তোমার সামনে ঠিক তেমনভাবেই থাকে। হয় তোমাকে রুটেড হতে হবে অথবা তোমাকে কল্পনাপ্রবণ হতে হবে। হাই ফ্রেন্ডস, আজকের এপিসোডে আপনারা দেখেই নিয়েছেন আমাদের গেস্ট হচ্ছেন অনিন্দ্য পুলকদা। অনিন্দ্যদা, আজকে আমাদের অল্টারনেট ভিউয়ে প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো তুমি সাত্ত্বিক না নাস্তিক? এটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ ওরকমভাবে বলা যায় না। মানুষ আসলে যখন বিপদে পড়ে তখন সে সাত্ত্বিক হয়ে পড়ে, মানে আস্তিক আর কি, অথবা যখন থাকে সে নাস্তিক থাকে। সো এটা ভীষণ মিলেমিশে কিন্তু সমস্ত মানুষের ভেতরেই আছে। যারা পিওরলি মানে এই আর কি আস্তিক বা নাস্তিক, তারা কিন্তু তাদের জীবনযাপনের মধ্যে দিয়ে সেটাকে পালন করে। আমরা একটু বিপদে বললে একটু শিবের নাম নিয়ে নিই, একটু শনি ঠাকুরের নাম নিয়ে নিই। সত্যি কথা বলছি, মিথ্যে কথা কিছু ব্যাপার না। অনেক বড় বড় বুক মানে 53 ইঞ্চি আলারাও এরকম করে আর কি, মানে বলতে সাহস পায় না। বাট আমার লাজ লজ্জা নেই, আমি ভীষণ ডিরেক্ট তাই বলে ফেলি সবটা আর কি। আচ্ছা, আমরা জানি যে অনিন্দ্যদার একদমই লাজ লজ্জা নেই, মানে খুব ঠোঁটকাটা মানুষ। তো অনিন্দ্যদা, তুমি তো মনে প্রাণে কমরেড মানুষ, মানে আমরা যা জানি আর কি। তো সেই জায়গা থেকে তুমি ঠাকুরের বিশ্বাস করো, এটা একটু ক্ল্যাশ হচ্ছে না কোথাও? হ্যাঁ, দেখো এই ধরনের ক্ল্যাশ ভালো। যত দ্বন্দ্ব থাকবে, এই দ্বন্দ্বটাই একমাত্র মার্ক্সিস্টদের ভেতরেই আছে আর কি। অন্যান্য যে রাইট উইং আইডিওলজি, তাতে এটা একটা বিরাট আলোচনা। এই দ্বন্দ্বটা এসেছে আবার এই মানে কার্ল মার্ক্স এসেছে। কার্ল মার্ক্সকে বলা হতো যে ইয়াং হেগেলিয়ান আর কি। হেগেলের ডায়ালেকটিক্সের যদি কেউ কপিরাইট থাকে তাহলে সেটা হেগেলের। যেমন আয়রনির কপিরাইট হচ্ছে সক্রেটিসের। মানে যারা এই শব্দগুলোকে বিখ্যাত করেছে আর কি, গ্রিক দার্শনিক আর একজন হেগেলের জার্মান দার্শনিক। সেই দ্বন্দ্বটা থাকবে আর কি। মানুষ এই দ্বান্দ্বিক প্রক্রিয়া না থাকলে পরে এর উত্তরণ নেই। মানে এতটাই ভয়ঙ্কর এই দ্বন্দ্ব যে হোমারের ইলিয়াড ওডিসির সময় ওখানে বলা হচ্ছে যে হোমারকে আপনি নাকি ঈশ্বরের কাছে গিয়ে শান্তি প্রার্থনা করেছেন। হোমার বলেছে হ্যাঁ করেছি। কেন? আরে শান্তি হলে তো আর যুদ্ধ বিগ্রহ হবে না, যুদ্ধের মধ্যে দিয়ে তো তৃতীয় জিনিসের সৃষ্টি হয়। খুব দর্শক কিছু মনে করবেন না, এটা তখনকার কথা, আমি জানি না এখনও আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে যুদ্ধ কীভাবে এগিয়ে আসছে। যুদ্ধ দরকার নাকি পিসকে মানে তোমার মানে শান্তি বজায় রাখবার জন্য, রিটেইন করবার জন্য নাকি যুদ্ধের দরকার আছে। অ্যান্ড দিস ইজ আ ডায়ালেকটিক্স আর কি। এবার এইরকম দ্বন্দ্বের ভেতর থেকেই মানব জাতির অগ্রগতি হচ্ছে। দেখো, আমি কমিউনিজম বলতে যেটাকে করা হয় না, কমিউনিজম ইজ বেসিক্যালি আ লাইফস্টাইল। হ্যাঁ, মানে তুমি কিন্তু খালি দার্শনিকভাবে কমিউনিস্ট ওরকম হয় না। কমিউনিস্টরা মানে আমি যতটুকু জানি তারা পুজো করেন না বা মূর্তি পুজোয় তারা, এটা কিন্তু ভুল। এইটা তুমি যেটা করছো, জার্মানিতে পুজোটা করতো না, কারণ এই আইডিওলজিটা আবিষ্কার হয়েছে জার্মানিতে। তারপরে ওটা সারা পৃথিবী ছড়িয়ে গেছে। পৃথিবীতে তুমি যে সয়েলের লোকই হও না কেন, তুমি একটা আইডিওলজি ধার করতে পারো, কিন্তু তোমার সয়েলে ফেলে টেস্ট করে নিয়ে সেই আইডিওলজি তোমাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকসিস আমরা বলি, থিওরি অ্যান্ড প্র্যাকসিস। এই প্র্যাকসিসটা কিন্তু যেটা চায়না করেছে, চায়না কিন্তু হুবহু কপি করেনি, রাশিয়াকে কপি করেনি। ওরা জার্মানিতে আবিষ্কার হয়েছে কিন্তু করেনি কিন্তু। কার্ল মার্ক্স ওয়াজ আ জার্মান। বাট চায়না কি করেছে, ও নিজের দেশের মানুষের সংস্কৃতি কি, নিজের দেশের মানুষ তাদের রিচুয়ালস কি, তাদের বিশ্বাস কি, তাদের লাইফস্টাইল কি, তার ওপর তার সাথে যাচাই করে নিয়ে গিয়ে তারা এটাকে থিওরিটাকে প্র্যাকটিস করেছে। তাই চায়না আজকে ওখানে। এখন চায়না ধরে নাও, মানে আমি বলছি অথরিটেরিয়ানিজমের সাথে কমিউনিজমটাকে মিলিয়ে দিয়েছে। এটা তো ক্যাপিটালিস্ট ছক অ্যাবসলিউটলি। যে কারণে আমেরিকার সাথে চায়নার এত দ্বন্দ্ব হয়, তো বেসিক্যালি দ্য আইডিয়াস অফ ক্যাপিটালিজম, মানে তারা কেমন কি, চায়না পুরো সারা বিশ্বের বাজার নিয়ে নিয়েছে, এদিকে আমেরিকাও তাই চাইছে। সো এইটা কিন্তু সেই তত্ত্ব প্রয়োগ করেছে, কিন্তু তার সয়েলে করেছে। ফলে ভারতবর্ষের উচিত ছিল, যেটা আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত একটা ভুল ছিল, আমরা টোটালি আমাদেরকে বলাও হতো এই রাশিয়ানপন্থী আর চীনপন্থী, যেমন মাওবাদীরা বলেছিল আর কি, এটা মাওপন্থী আর কি। সো তারা অনেক বেশি ওইটাকে হুবহু কপি করতে গেছিলো এখানে। হ্যাঁ,
ফলে আমরা ব্যর্থ হয়েছি। আমরা আমাদের গরিব গুরবো চাষা খেটে খাওয়া মজুর বা গ্রামে বা এই যে এত রকম জাতি রয়েছে বা এত রকম রয়েছে, মানে কি বলা হয়, ধরো একটা লিঙ্গের কথা বলি, আমরা আমাদের রিজিমে আমাদের মহিলাদের স্ত্রীলিঙ্গকে বরাবর আমরা অ্যাভয়েড করে এসেছি। যত বিখ্যাত মার্কসিস্ট দেখবে তাদের বেশিরভাগ 99.99% পুরুষ। আমি তো তাহলে আমি একটা কথা বলবো, এক্ষুনি কন্ট্রোভার্সি আরো বাড়বে, এটা তো তাহলে মুসলিমদের মধ্যে আরো বেশি। মুসলিমদের ভেতরে তো বেশি হবেই, তার কারণ ওদের যে লাইফস্টাইল, ওদের যে ধর্ম দ্বারা গাইডেড, ওদের তো অন্য কোনো কিছু দ্বারা গাইডেড না, ওরা আইডিওলজির দ্বারা গাইডেড নয়, ওদের তো দে অল আর গাইডেড বাই দেয়ার রিলিজিয়ান থট অ্যান্ড দ্য বুক। আমি বইয়ের নাম নিচ্ছি না, মানে আমরা সবাই জানি যে কোন বই থেকে তারা, ফলে তারা অনেক কম মুসলিম যারা শ্রেষ্ঠ, ধরো আলামা ইকবাল, আমি হঠাৎ মনে পড়লো আর কি, ওয়াজ আ কমিউনিস্ট। ফয়েজ আহমেদ ফয়েজ কমিউনিস্ট। ফয়েজ আহমেদ ফয়েজ আমাদের লেটেস্ট মানে বিখ্যাত কবি। আলামা ইকবাল নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইকবাল, কারণ ডক্টর বলা হয়, উনি ডক্টরেট করেছিলেন জার্মানিতে হাইডেলবার্গে গিয়ে। সাবজেক্ট জানো কি? ইসলাম ধর্মের আগে ইরানের যে দর্শন ছিল, সেই দর্শনের যে মিস্টিক ফ্যাক্টর ছিল, সেই মিস্টিসিজম নিয়ে গিয়ে আলামা ইকবাল স্টাডি করেছে। তারপর 1910-এ যখন ফিরে আসে, তারপর ভারতবর্ষের এই চেহারা হিন্দু মুসলমান দেখে বললো যে আমার হয় দুটো রাস্তা খোলা আছে, আকণ্ঠ মদ্যপান করে অথবা আমার মৃত্যু। কারণ সে কিছুতেই, তার যে ভাবনা চিন্তা, সে কিছুতেই, এই আলামা ইকবাল যে কবিতাটা লেখে আজকে বললে রোগে, ওদের তার প্রথম কবিতাটার নামই ছিল নয়া শিবালয়। হে ব্রাহ্মণ, তুমি যে এই যে জাতপাত ভেদাভেদ করছো, তোমার শিব কি তোমাকে এটা শিখিয়েছে? আবার একই সাথে বলছে, হে মুসলমানগণ, তোমাদের আল্লাহ কি তোমাকে শিখিয়েছে এই যে মারামারিটা করছো? নয়া শিবালয়, হ্যাঁ, একটা নতুন শিবের মন্দির গড়ো। কে লিখছে? আলামা ইকবাল লিখছে। সো এরাও তো মুসলিম। ওদের কেমন ধরনের মুসলিম তুমি এবার দেখো। এই আলামা ইকবাল রামকে নিয়ে কবিতা লিখছে, এবং রামকে ভারতবর্ষের দর্শনের শ্রেষ্ঠ একটা পজিশন হিসেবে রামকে মানা হচ্ছে, উনি স্বীকার করছেন, মানছেন। তা এরাও তো মুসলমান, তো বাট এরা কমিউনিস্ট। তাহলে সে কেন রামকে নিয়ে লিখবে? কি বাস কমিউনিস্ট। এবং ফয়েজ আহমেদ ফয়েজও কমিউনিস্ট। ফলে ওরা কিন্তু যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে, কমিউনিজমটাকে কিন্তু তারা ইস্টে, মানে আমাদের প্রাচ্যে এসে প্রাচ্যের মতন করে ভেবেছে। যেটা আমি তোমাকে শুরুতে বলতে চাইছিলাম, তোমার সয়েলে ফেলে তাকে টেস্ট করে তোমার দেশের এই যে না খেতে পাওয়া আদল্যাংটো সমস্ত মজুর, এই সব কৃষক, এরা কোন ভাষাটা বোঝে সেটা বুঝতে হবে আমাকে। এদের কি চাহিদা আমি ঠিক করে দিতে পারি না যে একটা চাষির কি চাহিদা হবে। তাহলে কি অজ্ঞতার জন্যই আজকে কোনো একটা দেশে আমাদের হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে? অ্যাবসলিউটলি, ওটা একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে বেসিক্যালি। এই ইন্টারপ্রিটেশনটা হয় কি, যেই পজিশনে থাকে তার স্বার্থের সাথে জড়িয়ে নিয়ে গিয়ে, যেমন একদম ব্রাহ্মণ্যতন্ত্র আর কি। ভাষা সংস্কৃত দেবভাষা, সেই ভাষার উপরে তোমাদের সাধারণের অধিকার নেই। ব্রাহ্মণরা হচ্ছে মিডিয়েটর, যারা দেবতার সাথে কানেক্ট করে এবং ফোনে কথা হয়, এবং হাজার হাজার বছর আগে থেকে ফোনে কথা হচ্ছে দেবতাদের সাথে। তারপরে তারা মেসেজ দিচ্ছে, শোনো তুমি এটা করবে, তুমি এটা করবে, এই বর্ণ আমাদের 4টে হবে। হ্যাঁ, দেবতা বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টে বর্ণ হবে, বর্ণাশ্রম তৈরি হয়ে গেল। ফলে এটা কি আকাশ থেকে এসছে নাকি রামায়ণ মহাভারতে কোনো বর্ণাশ্রম ছিল? যদিও রামায়ণ মহাভারতে রাজাদের কাহিনী আর কি, সেখানে কিন্তু সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। খেয়াল করে দেখবে পুরো দুটো মহাকাব্য, সেটা মহাকাব্য না হিস্ট্রি না এপিক, এটা মানে এপিক তো বলা হয় মহাকাব্য, বাট এপিক কি জানো তো? এপিকে একজন হিরো থাকে, বাট মহাভারতে অনেক হিরো। রামায়ণ সেই অর্থে এপিক, রামায়ণে একজন হিরো। ফলে মহাভারতকে এখানে কিন্তু আবার অনেকে বলে না রামায়ণে দুজন হিরো, রাবণ। বাট বেসিক্যালি হিন্দুদের কাছে কিন্তু রাবণ তাহলে পুরানো হয় কেন? ওটা আমরা খাতায় কলমে, কিন্তু প্র্যাকটিসটা করে এসেছি দৈনন্দিন জীবনে কিন্তু রামকে নিয়ে অনেক বেশি। যে কারণে দেখো, বাল্মীকি সৃষ্টি রামায়ণ হচ্ছে বেস্টেস্ট মানে এপিক। অথবা মহাভারত উল্টো দিকে দেখো, মহর্ষি বেদব্যাসকে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ কবি, অর্থাৎ শ্রেষ্ঠ কবির লেখা মহাভারত কিন্তু শ্রেষ্ঠ কবিতা হলো না। রামায়ণ শ্রেষ্ঠ কবিতা হলো, কিন্তু বাল্মীকিকে শ্রেষ্ঠ কবি বলা হলো না। সো মহাভারত, ইজ ইট আ হিস্ট্রি অর মিথ অর এপিক? I don't know. Mahabharata is a way to look at our past. না, I don't know নয়, মানে তোমার এক্স্যাক্টলি মতামতটা আজকে আমাদের প্ল্যাটফর্মে বলো। মহাভারত হচ্ছে একটা দৃষ্টিকোণ, যেখান থেকে আমরা ভারতীয়রা আমাদের অতীতকে দেখতে পারি। এটাকে আমি কোনো ওই ইউরোপিয়ানদের থিওরিতে ফেলা, দিস ইজ কলা এপিক, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ এপিক, অ্যান্ড দিস ইজ কলা হিস্ট্রি, অ্যান্ড দিস ইজ আ মিথ।
আমি ওই ছকেই ফেলতে চাইছি না। কিন্তু আজকে যে রামায়ণের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভেন্যু খুঁজে পাচ্ছে প্রত্যেকে, না রামায়ণের ক্ষেত্রে সেটা আমি বলছি না, তোমার কথাটা মহাভারতের ক্ষেত্রে বলছি। আচ্ছা, রামায়ণে আমি তোমাকে বললামই তো, রামায়ণ তো রামকে বলা হয় দ্য ম্যান। কিন্তু আজ কিন্তু আমরা রীতিমতন নেট জিওতেও বলছি, আমরা দেখি কিন্তু মহাভারতের কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল সেখানকার ভাঙা রথের জীবাশ্ম টাইপ বলো বা ওই জিনিস এখনো খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা পাওয়া যেতেই পারে, আমি সেটা নিই না, বাট ওয়াজ ইট এ হিস্ট্রি অর মিথ? তুমি কি মনে করো? আমি তো বললাম মহাভারত ইজ আ ওয়ে অফ লুক অ্যাট আওয়ার পাস্ট। মহাভারত হচ্ছে এমন একটা রাস্তা, যে রাস্তা আমাদের কেন শিল্পী হিসেবে চর্চা করতে হয়। মহাভারতে একটা দৃশ্য আছে, তোমাকে বর্ণনা করি, যখন যাই না যদি বলবো। ডেফিনেটলি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায়, গান্ধারীর হাত ধরে এই যে সমস্ত সৈন্য সামন্তরা মৃত অবস্থায় পড়ে রয়েছে, তাদের যে স্ত্রীরা তারা গান্ধারীর হাত ধরে আসে, এসে তাদের স্বামীর মৃতদেহ খোঁজার চেষ্টা করছে পাগলের মতন। কেউ কেউ খুঁজে পাচ্ছে। একজন মহিলা তার স্বামীর হাতটা খালি পেয়েছে, একটা কাটা দগদগে, পাশেই পড়ে রয়েছে, কর্ণের একটা চোখ উপরে নিয়েছে, মহাভারত বর্ণনা, সেই দগদগে হাতটা পেয়েছে। তারপর সেই মহিলা সেই হাতটা নিয়ে কি বললো দেখো, কোথা থেকে রস, কীরকম রস। আমরা জানি যে রস আলাদা আলাদা আলাদা, 8টা রস, নবরস নয়, কারণ আরও 3টে রস পরবর্তীকালে অভিনব উত্তর দিয়ে গেছেন আর কি। বাৎসল্য রস, ভক্তিরস এবং তোমার হচ্ছে শান্তরস। এই ডিটেল আলোচনাতেও আমরা আসবো অবশ্যই, মানে একদম আমাদের সঙ্গে এমন একজন মানুষ বসেছেন। মানে 8টা রসে তুমি বলছে যে এই হাত অন্ধকারে যখন কেউ দেখতে পেত না, সেই মহিলা বলছে তখন আমার ঘাগরার দড়ি খুলতো, এই হাত আমার বুকের ওপর খেলা করতো, হায় কে তুমি আমাকে এই অবস্থা করলে। অর্থাৎ দেখো যে এখানে শৃঙ্গার রস এলো, বিভৎস রস এলো, একই সাথে তারপর সে শান্ত হয়ে যায়, শান্ত রস এলো, যে ট্রান্সেন্ডেন্ট ঘটে আর কি, মানে রিয়ালিটির বাইরে চলে যায়। সো মহাভারতে 3টে রস একত্রিত করা হয়েছে। ফলে এই যে আমরা যদি অভিনেতা হিসেবে আমাদের যদি এগুলো না জানা থাকে, ঠিক তেমনিভাবে দেখবে যে কমিউনিজম প্র্যাকটিসটা আমাদের এখানে, আমরা যদি আমাদের মহাভারত রামায়ণের সাথে রিলেট না করে আমরা যদি হুবহু কপি পেস্ট করার চেষ্টা করি, তাহলে পরে সেটা ব্যর্থ হতে বাধ্য। সেটা দেখলে তো 1925 থেকে আজকে 2025 হলো, 100 বছরের মধ্যে কমিউনিজমের এই অবস্থা, এবং শুধু এখানে নয়, সারা পৃথিবীতে। কিন্তু এখনও তো অনেক ইয়াং জেনারেশন মানে এইটা মানেই তো ক্যানাবিস, চেট, টি শার্ট, ক্যাপ এগুলোই বোঝে। এগুলো হচ্ছে তোমার ক্যাপিটালিস্টদের, আমেরিকান ক্যাপিটালিস্টদের আইডিয়া। চের মানে নেভার মাইন্ড মাই, মানে মেয়েদের যে আন্ডারগার্মেন্ট থাকে তাতেও চের মূর্তি। কোন জায়গায় ব্যবসাটা হচ্ছে এবং কিভাবে করছে, চেকে তো ক্যাপিটালাইজ করা হলো। মানে জানে যে সারা পৃথিবীতে ইয়াং ওরম একটা লুকে এর ছবি দাও, কাপে, বুকে, গেঞ্জিতে, জামা প্যান্টে, কোথায় চেয়ে নেই আর কি। বাট দিস ইজ দ্য ওয়ে ক্যাপিটালিজম ফাংশন, সেটাও বুঝতে হবে। যে হিট একটা ক্যারেক্টার, প্রায় মিথ হয়ে যাওয়া একটা চরিত্রকে তুলে আনলো জামা কাপড়ে, আন্ডারগার্মেন্টসে নিয়ে চলে এলো। হ্যাঁ, মানে এইভাবে ক্যাপিটালিজম ফাংশন করে। ফলে ক্যাপিটালিজম কিভাবে ফাংশন করে সেটার জন্য তারা যদি দরকার হয়, তারা ধর্মকেও তারা ব্যবসা হিসেবে নেবে, ধর্মকেও তারা ব্যবহার করবে তাদের স্বার্থে। সেটা তো এখানেও আছে। এখানেও আজকে শ্রীকৃষ্ণের তো ছবি পারলে লোকে ব্যাগে নিচ্ছে, টুপিতে নিচ্ছে, চলছে। আজকে মানে নাম নেব না এরকম বড় প্রতিষ্ঠান তো আছে। আছে। ফলে তুমি কমিউনিজম দিয়ে শুরু করেছিলে, কমিউনিজমের যে আইডিওলজি, সেই এখন প্রধানত আইডিওলজির ব্যাপারটাই খুব ভেগ। আইডিওলজি নিয়ে একটা সুন্দর কথা বলেছিল। আইডিওলজি বেসিক্যালি স্পেক্টস। তুমি পড়লে এই কাপটাকে দেখবে যে এই কাপটা বিক্রিযোগ্য, এটা কেনো, তাহলে পরে তোমার দারুণ উন্নতি হবে। যে এটা খুললাম, এটা সিম্পল কাপ। প্রলোভন, আইডিওলজিসের প্রলোভন, সুন্দর আর কি ব্যাখ্যা আছে। আইডিওলজি নিয়ে নিলস বোর, একজন কোপেনহেগেন সায়েন্টিস্ট আর কি, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি বলছেন, তিনি একটা সময় তিনি গ্রামের বাড়িতে গেছেন, তো তার সাথে আরেকজন সায়েন্টিস্ট তার গ্রামের বাড়িতে দেখা করতে যায়। এবার নিলস বোরের ঘরে ঢোকার সময় দেখে একটা হর্সের শু লাগানো রয়েছে দরজার মধ্যে, ঘোড়ার নাল, ওটা ইউরোপিয়ানদের একটা সুপারস্টিশন। হর্সের শু প্রিভেন্ট ব্যাড স্পিরিট টু এন্টার ইনটু দ্য রুম, মানে ব্যাড স্পিরিটকে ঠেকিয়ে দেয়, ঘরে প্রবেশ করতে দেয় না। তারপরে বৈজ্ঞানিক গিয়ে নিলস বোরকে জিজ্ঞাসা করছি, আরন্ট ইউ আ সায়েন্টিস্ট? ইয়েস, ওয়াই নট? বলে আপনি একজন বৈজ্ঞানিক, আপনার ওখানে একটা সুপারস্টিশন, একটা সিম্বল দেখলেন যে ওখানে ঝুলছে, এটা কেমন করে হয়? দেখো আইডিওলজি কিভাবে আসছে। বলছে আমাকে বলা হয়েছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ লাইন, আমাকে বলা হয়েছে আমি এটাতে বিশ্বাস করি বা না করি, এটার কাজ এটা করবে। বুঝতে পারছেন? দিস ইজ হোয়াট আইডিওলজি। আজকের আইডিওলজি হচ্ছে এইটা। আইডিওলজি যদি কাজ করতো, তাহলে পরে আমি আইডিওলজিতে বিশ্বাস করা বা না করার কোনো ব্যাপার নেই, তো আইডিওলজি কাজ করবে, তাই করছে। ফলে আমাদের আইডিওলজিটাকে বুঝতে হবে, কোয়েশ্চেন করতে হবে যে কেমন করে আইডিওলজিকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায়। ওটা খালি বইয়ে লেখা আইডিওলজি, ওটা থাকলো, আমি পড়লাম, আমার হেভি দারুণ সেমিনার করলাম, দারুণ বক্তৃতা দিলাম, বুঝলাম, কিন্তু আমার রেগুলার লাইফে আইডিওলজি কোথায়, আমার ঘুম থেকে ওঠা থেকে আমার শুতে যাওয়া পর্যন্ত আইডিওলজি প্র্যাকটিক্যালি কোথায় ম্যানিফেস্টেড হচ্ছে,
সেটা আমি যদি যতক্ষণ না আবিষ্কার করতে পারবো, অথবা রিভার্স যে আমার লাইফের সাথে আমি আইডিওলজি তৈরি করব, আমি কেমন, অর্থাৎ টু ওয়ে। একটা হয় যে আমি একটা আইডিওলজিকে আমার প্র্যাকটিসে নিয়ে আসলাম আমার দৈনন্দিন জীবনে, অথবা আমি যেমন আমি তাহলে ওই আইডিওলজিকে আমার মতন করে মোল্ড করব, ইদার অর। সো সেই মানে মাটিতে ফেলে যে প্র্যাকটিসটা, এই কারণে গান্ধীজিকেও ভুগতে হয়। গান্ধীজি, এখানে আমি মজা করে একবার বলেছিলাম গান্ধী ওয়াজ মানে হিটলারের থেকেও ভয়ঙ্কর আর কি, বেশি বলতে চাই না এটা নিয়ে, একবার টেলিভিশনে বলে বিরাট বিতর্কে পড়েছিল। না, আমাদের প্ল্যাটফর্মে তুমি বলতেই পারো, অল্টারনেট প্ল্যাটফর্মে ডেফিনেটলি তুমি তোমার মতামত বলো। দিস ইজ আ ভিউ, ইটস এ ভিউ এন্ড আই এম এক্সপোজিং মাই ভিউজ। সো গান্ধীকে কেন হিটলারের থেকেও ভয়ঙ্কর বলা হয়? হিটলার কোটি কোটি মানুষ মেরেছে, গান্ধী একটাও মানুষ মারেনি। বাট গান্ধী যেটা করেছে, ওর যে ভাবনাগুলো, ভারতবর্ষের জমি সেই ভাবনার জন্য প্রস্তুত ছিল না, তা সত্ত্বেও গান্ধী সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল রিফর্মের জন্য তার যে ভাবনাগুলো সে এখানে কাজে লাগানোর চেষ্টা করেছিল। বাট তার জন্য আমার ভারতবর্ষের জমি প্রস্তুত নয়। ঠিক যে কথা কমিউনিস্টদের ক্ষেত্রে খাটে। কমিউনিস্টরা সেই সময় 47 সালে দেশভাগ হবে, তারা নেহেরুর পক্ষে যাবে না, গান্ধীর পক্ষে যাবে না, জিন্নার পক্ষে যাবে। এইটা করতে গিয়ে ওরা যেটা করলো, সারা ভারতবর্ষের গ্রামে গঞ্জে গিয়ে মানুষদের সংগঠিতটা করলো না, সংগঠনটাকে বিস্তার করলো না। তাদের এই কারণে অনেক বেশি ডায়ালেকটিক্যাল। আমাদের 47 সালে দেশ ভাগের ক্ষেত্রে কমিউনিস্টদের কি ভূমিকা আছে, কেউ প্রশ্ন করেছে? তাই একটু আগেই পার্টিটা ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে আর কি। কিন্তু ওই যে বললাম যে নেহেরুপন্থী হবে না গান্ধীপন্থী হবে, নাকি তারা কি চায়নাকে ফলো করে এখানে বিপ্লবে অংশগ্রহণ করবে কিনা, এইসব নানান রকম তাত্ত্বিক ভাবনায় যতটা ভাবিত ছিল ততটা ভাবিত ছিল না গুজরাটের গ্রামে গিয়ে, পশ্চিমবঙ্গের গ্রামে গিয়ে, বা মহারাষ্ট্রের গ্রামে গিয়ে সব গরিব কৃষকদের বা শ্রমিকদের বা ঠেলাওয়ালা মজদুর দোকানদারদের সংগঠিত করা, যার ফল ভোগ করতে হয়েছে কমিউনিস্ট পার্টিতে। আজকে নতুন জেনারেশন অ্যাডপ্ট কম করেছে, মানে এটা তো তুমিও মানবে আই থিঙ্ক। করেছে, কারণ সময়ের সাথে সাথে চেঞ্জ করতে পারেনি। অথচ ওরাই বলে যে এটা মার্কসিজম বিজ্ঞান। ফলে বিজ্ঞান যদি হয়, বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান, তো তাই যদি হয় তাহলে তার একটা অগ্রগতি। বিজ্ঞান কখনো তোমার পিছনে ঠেলতে পারে না। মানে পুরনো আইডিওলজিকে তুমি হুবহু কপি করে আজকের দিনে চালাতে পারো না। আজ ইউ ক্যানট মডিফাই বিয়ন্ড ক্যাপিটালিজম, রাইট? প্রথমে তোমাকে এইটাকে স্বীকার করতে হবে, উই আর নট রিয়েলি এবল টু থিঙ্ক বিয়ন্ড ক্যাপিটালিজম। ফলে এই বিয়ন্ড ক্যাপিটালিজমের বাইরে থেকে আমি কেমন করে কমিউনিজম চিন্তা করব? আর কমিউনিজম নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে আমাকে ক্যাপিটালিজমের ভেতরে থেকে চিন্তা করতে হবে। আগে এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তো তারপর তো তুমি জমিতে গিয়ে খুঁজে পাবে, সাধারণ মানুষকে বোঝাতে পারবে। এলিট ক্লাসের রয়ে গেছে আর কি। ওই পার্টিটা একটা সময় পশ্চিমবঙ্গে ছিল, বাট ধীরে ধীরে এই যে 90 সালটা ভয়ঙ্কর, যখন উদার অর্থনীতি হয়ে গেল, মনমোহন সিংহ পুরো গেট খুলে দিল, চলো ভাই আসো, সারা আ যাও বিজনেস করো। এই উদার অর্থনীতি এবং রাশিয়ার ভেঙে 16 টুকরো হয়ে যাওয়া, এই দুটো জিনিসের সাথে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি কেমন করে একটা সময় বাংলা তুলে দিয়ে ইংরেজি তুলে দিয়েছিল, তার কম্পিউটার ঢুকতে দেবে না। তার মানে কোথাও অ্যান্টিসিপেট করতে পারেনি যে 2025টা কেমন আসতে চলেছে। যদি তারা পারতেন তাহলে ইংরেজিটাও তোলার পেছনে মাথা ঘামাতেন না, বা কম্পিউটার বাধা দেওয়া। তাহলে তার মানে কি আমার দূরদর্শিতার অভাব আছে, আমি বুঝতে পারছি না যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। যদি বুঝতে পারতাম তাহলে তো ভালো হইতাম না, কারণ আজকে তো তুমি কম্পিউটার ছাড়া কি করবে? অসম্ভব। ইংরেজি ছাড়া তুমি কোথায় যাবে? পশ্চিমবঙ্গের বাইরে গেলে তুমি যে কোনো কাজ করো, ঝাড়ুদারের কাজ করতে গেলে তোমাকে মিনিমাম ইংরেজি জানতে হবে। তোমাকে যদি ব্যাঙ্গালোরে গিয়ে একটা আইটি সেক্টরে গিয়ে ঝাড়ুদারের সুইপারের কাজ করো, মিনিমাম ইংরেজিটুকু জানতে হবে। ফলে এই আমরা ওই রাশিয়ার টুকরো হয়ে যাওয়াটার কারণটাও যেমন খুঁজে বার করতে পারিনি, সেই অনুযায়ী নিজেদেরকে চেঞ্জও করেনি। এবং গ্লোবাল ক্যাপিটালিজম যখন মানে মুক্ত হচ্ছে, ভারতবর্ষে যখন অন্যান্য মানে ভারতবর্ষের অর্থনীতির স্ট্রাকচার যখন বদলাতে শুরু করেছে, তার সাথে কোপ আপ করতে গেলে যে অ্যাডজাস্টমেন্টটা দরকার সেটাও তো করা হয়নি। তো ভাবনা চিন্তার জায়গায় এবং রেগুলার প্র্যাকটিসের জায়গায়, নীতি তৈরি করবার জায়গায় এগুলো তো করা হয়নি। তো তার একটা তো আছে, মানে সেটা শিল্প সাহিত্যেও হয়নি। মানে না ভালো সিনেমা হয়েছে, না ভালো সাহিত্য হয়েছে, না মিউজিক হয়েছে, না স্কাল্পচার হয়েছে। এই ইউনিফিকেশন অফ বার্লিন ওয়াল, সেটা নিয়ে আমার ভারতবর্ষের কবিরা কি করেছে? একটা কবিতা আছে, তুমি দেখাতে পারবে? বা এই যে গালফ ওয়ার নিয়ে কোনো সিনেমা হয়েছে? আমরা রাস্তাঘাটে মিছিলে বেরিয়েছি, ভিয়েতনামের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, তার জন্য প্রাণও দিয়েছিল একটা সময় মানুষ 40-এর দশকে, 70-এর দশকে। তারপর মানে আমেরিকার ভিয়েতনামের যুদ্ধের জন্য আমরা এখানে অনেক বেশি রাস্তাঘাটে যতটা মিছিল করেছি, শিল্পে তার সরাসরি ব্যবহার করেনি। ফলে এখানে দুটো লাইন আছে, একটা কালচারাল লাইন, একটা পলিটিক্যাল লাইন। কালচারাল কমিউনিস্ট আর পলিটিক্যাল কমিউনিস্ট। পলিটিক্যাল কমিউনিজম এবং কালচারাল কমিউনিজমের ভেতরে যে যোগাযোগটা থাকার কথা ছিল, সেটা ক্ষুণ্ণ হয়েছে।
যে কারণে কালচার দিয়ে আমরা কমিউনিজমকে কাউন্টার করতে পারিনি। এই বিশ্বের এত বড় বড় ঘটনাগুলোকে আমরা মানে আমাদের গান দিয়ে বা কবিতা দিয়ে বা সিনেমা দিয়ে আমরা সেইভাবে করতে পারিনি। একটা দুটো হয়তো সিনেমা মৃণাল সেন করেছিলেন, আর সে অর্থে আমি জানি না, মানে আমি সিনেমা 90-এর দশকে বাংলার কি সিনেমার চেহারা ছিল আমরা জানি আর কি, যাই সেটা নিয়ে না বলাই ভালো। আচ্ছা, যাই হোক, আমরা এইটুকু তো বুঝতে পারলাম যে তুমি ভগবানে বিশ্বাস করো। তো এবার বললো তো ভূতে বিশ্বাস করো? দেখো, ভগবানে বিশ্বাস করবে না, আমি একটা অদ্ভুত নেচার আছে আর কি, মানে স্পিনোজাও তো ভগবানে বিশ্বাস করতো। স্পিনোজার ভগবানকে আবার আইনস্টাইন বিশ্বাস করতো, তাহলে আইনস্টাইন তো বৈজ্ঞানিক, তাহলে আইনস্টাইন কি করে ভগবান বিশ্বাস করে? স্পিনোজা যে ভগবানের আইডিয়া দিয়েছে প্রকৃতি, সেটা আইনস্টাইন বিশ্বাস করেছেন। ইউনিভার্স মানে তুমি যা দেখতে পাচ্ছ খালি সেখানেই, যদি এটা বৈজ্ঞানিক ধারণা, হ্যাঁ, এটা কোয়ান্টাম মেকানিক্সের ধারণা আর কি। এই একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল যে প্যারালাল ইউনিভার্স, বিজ্ঞান দিয়ে সেটা প্রমাণ করা যায়নি আর কি, মানে বলছি আর কি, বাট একটা থিওরাইজ করা গেছে, পাওয়া গেছে বা হ্যাঁ, এই যে আওয়ার ওয়ার্ল্ড ইজ লাইক ইউনিভার্স ইজ লাইক আ বাবল, এরকম অনেকগুলো বাবলস আছে যে কারণে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, বলেন একটা ধারণা তৈরি হয়েছে না, একটা বাবলের সাথে যেই লেগে গেল একটা এক্সপ্যান্ড করে গেল, সো ওগুলো প্যারালাল, ওগুলোকে বলা হচ্ছে যেহেতু আমাদের ইউনিভার্সের ভেতরে চলে এলো, ওটা তার মানে প্যারালাল ইউনিভার্স ছিল, যেটা আমরা ইনকর্পোরেট করলাম, আমাদের ইউনিভার্স ইনকর্পোরেট করলো। ঠিক যেভাবে মানে ইকুয়েশনে মিলে যায় যে টাইম ট্রাভেল সম্ভব, কিন্তু এখনো ঠিকঠাক প্রুভেন নয়, সেটা সম্বন্ধে তোমার কি মতামত? দেখো, টাইম সম্পর্কে জার্মান বৈজ্ঞানিক এই দার্শনিকরা বলছেন টাইম বেসিক্যালি আমাদের মনে এক্সিস্ট করে, টাইম এবং স্পেস বাইরে এক্সিস্ট করে না। এবার বাইরে যে লিনিয়ারটা, সেইটাকে তুমি কখনোই ভাঙতে পারবে না, মানে বর্তমান বলে কিছু নেই, কারণ এই যে এটা অতীত হয়ে গেল। সো টাইম দুটো আছে, একটা পাস্ট একটা ফিউচার, বর্তমান বলে কিছু এক্সিস্ট করে না এইভাবে। এবার এই যে ধারণাটা, এটাও আসলে আমার মনে আছে, আমার মনে ওইটা কাজ, মন তিনটে বিষয় নিয়ে তুমি যা যা ডেটা পাচ্ছ, ধরো আমাদের যে 5টা সেন্সেস, তা দিয়ে তুমি ডেটা পাচ্ছ, ওই ডেটাগুলোকে কিন্তু মন হুবহু রেখে দিচ্ছে না। মন কি করে, এর উপর কারিগরি করে, পেছন খাটায় কি দিয়ে? মন টাইম দিয়ে পেছন খাটায়, যে আমি এখন এখানে বসে রয়েছি, মলয়ের অফিসে বসে রয়েছি, এটা রানীকুঠিতে, হ্যাঁ, এখানে আমি এখন একটা ইন্টারভিউ দিচ্ছি, এইগুলো আদারওয়াইজ আমার এটাই থাকার কথা, কিন্তু এটা মন কি করে, টাইমটাকে পেছন খাটা, টাইমটাকে এবং স্পেস, এটা মলয়ের অফিস এভাবে কাজ করাচ্ছে। শুধু তাই না, এখানে আবার কজালিটি, এই যে 3 নম্বর পয়েন্ট, টাইম, স্পেস এবং কজালিটি, এই তিনটে জিনিস দিয়ে আমার সেন্সেসের দ্বারা যে ডেটা, সেই ডেটাটাকে রিফাইন করে মন তার মতন করে সাজিয়ে, যেটাতে আমার মনের সুবিধে হবে, সে কিন্তু তার মতন করে পেছন পাকামো করে তারপর ডেটাটাকে এক্সপোজ করছে। সো মন তাহলে সবটা করছে, টাইমের এক্সিস্টেন্স আমার মনে আছে, তুমি আলাদা করে, এটা দার্শনিকভাবে বলছে। এবার ফিজিক্যালি টাইমকে প্রকাশ করা যায় কিনা বা টাইমকে মানে এক্সপ্রেস করা যায় কিনা, সেটা নিয়ে তো কাজ চলছে, মানে এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কিনা এটা তো এটা প্রুভেন নয় আর কি। আর ভূতে বিশ্বাস করো? ফেস করিনি কখনো এরকম, বাট এটা কি বলতো, এটা হচ্ছে এমন একটা জিনিস, রজ্জুতে সর্পভ্রমের মতন, এটা আমাদের অভিনয়ের একটা থিওরি আর কি, হ্যাঁ, একটা হচ্ছে পাকে পদ্ম আর একটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম। ফলে তুমি যদি দড়ি দেখে হঠাৎ করে তাকে সাপ ভাবো, ভূত ইজ লাইক দিস, মানে আদারওয়াইজ তুমি যদি একটু বিজ্ঞান মনস্ক দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে পরে সরাসরি তুমি এটা সাপোর্টিং সিস্টেম হিসাবে তুমি দর্শন পাবে, কবিতা পাবে, এই পাবে, লিটারেচার সাহায্য করবে না। কিন্তু আজকে আমাদের কিন্তু সাহিত্যের বহু জায়গায়, ইনফ্যাক্ট মানে রবি ঠাকুরও কিন্তু ভূত নিয়ে লিখে গেছেন, তাহলে তারাও তো নিশ্চয়ই কিছু মানত মন থেকে, বা একদমই কি না মেনে করেছে বা লিখেছে। না দেখো, এটা তোমার মনেরই ব্যাপার আর কি, ওই যে ডেটা তুমি পাচ্ছ, ভূতটা যে তুমি বলছো, তুমি তো নিশ্চয়ই কিছু দেখছো বা ফিল করছো, ফিল করতে গেলে তোমার হয় এই ডেটাটা তোমাকে সাহায্য করবে, টাচ, মানে একটা জিনিস, একটা সেন্স টাচ, একটা হচ্ছে দেখা, একটা কানের শোনা, অদ্ভুত একটা সাউন্ড শুনতে পাচ্ছ, এই যে সাইট, হিয়ারিং, টেস্ট, টাচ, এগুলো তো আমাদের 5টা ইন্দ্রিয়, অ্যান্ড স্মেল। সো তুমি যদি এমন কিছু একটা স্মেল করো যেটা তোমাকে অকওয়ার্ড একটা ফিলিং দিচ্ছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভূত সম্পর্কে বিশ্বাস করে থাকেন, তাহলে সেই ডেটাটা উনি পাচ্ছেন কোত্থেকে? তার ইন্দ্রিয় দিয়েই পাচ্ছেন। এবার বলতে পারো তুমি এই 5টা ইন্দ্রিয়ের বাইরে অন্য কোনো ইন্দ্রিয় কি আছে যেই ইন্দ্রিয়টা দিয়ে? অ্যান্ড দ্যাট ইজ দ্য কালমিনেশন অফ দ্য 5 সেন্সেস। এবং সেটা কিন্তু থ্রু মাইন্ড যাচ্ছে। কিন্তু ওয়ার্ল্ড 3টে আছে, একটা ফেনোমেনোলজি, এই যে এক্সিস্টিং ওয়ার্ল্ড, আর একটা ওয়ার্ল্ড হচ্ছে আমার ভাষা, হ্যাঁ,
আর একটা মাঝখানে যেটা ওয়ার্ল্ড, সেটা হচ্ছে এই মস্তিষ্ক, বা তুমি সেটাকে মনও বলতে পারো। ফলে কি হচ্ছে, এই যে এক্সিস্টিং ওয়ার্ল্ড, সে মনে আসছে, মন একটা ওয়ার্ল্ড, তারপর আমি সেটাকে ব্যক্ত করছি, ভাষা আর একটা পৃথিবী আমার, কারণ আমার ভাষা দিয়ে আমি আমার পৃথিবীকে ব্যাখ্যা করি। মানে আরও সহজ করে বললে, তুমি তোমাকে ব্যাখ্যা করো বা প্রকাশ করো ভাষা দিয়ে। সো ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ আর ওয়ার্ল্ড। এবং কারো ফিল্টার লাগানো থাকে ল্যাঙ্গুয়েজে, কারো ফিল্টার লাগানো থাকে না। ফলে কেউ প্রিটেন্ড করে, কেউ প্রিটেন্ড করে না। এই তো ফলে ভূতের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি যেটা বলছো, এই ডেটাটা দিক কিন্তু পাচ্ছে কিন্তু সেই সেন্সেস থেকেই। তার মানে কি ডিপেন্ড করছে সেন্সেসের উপরেই, যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়বাদী দার্শনিকরা, যেমন 3 ধরনের দর্শন তো ইউরোপে প্র্যাকটিস হয়, একটা কন্টিনেন্টাল, একটা অ্যানালিটিক্যাল, আর একটা হচ্ছে প্র্যাগম্যাটিস্ট। এবার অ্যানালিটিক্যাল যারা, তারা তো অভিজ্ঞতাবাদী, তারা কিন্তু ইন্দ্রিয়ের ওপর থেকে যা পাচ্ছে সরাসরি সেইটার ওপর নিয়ে কিন্তু বলছে না, তাদেরকে বলা আবার ইম্পেরিয়ালিজম, মানে ইম্পেরিয়ালিস্ট। আর যারা এখানে অভিজ্ঞতাবাদী বলছে, তারা কিন্তু ইন্দ্রিয় থেকে যেটা মনে যাচ্ছে, মন তারপরে ওইসব সার্ভিসিং করে তারপর যেটা বলছে সেইটা কিন্তু ওরা স্বীকার করছে। ফলে এখানে আর প্র্যাগম্যাটিজম মানে জানো আমেরিকা একমাত্র প্র্যাকটিস করে আর কি। আর কন্টিনেন্টাল ফিলোসফি মানে যে ইউরোপিয়ানরা যেটা প্র্যাকটিস করে, ইটালি, ফ্রান্স, জার্মানি। আমরা কোন জায়গায় আটকে আছি? আমাদের প্রাচ্য দর্শন, আমরা তো কন্টিনেন্টাল, ওটা তো ওদের 3টে ভাগ আর কি। আমাদের প্রাচ্য দর্শনে সেই ধরনের কোনো ভাগ নেই। আমাদের স্বরদর্শন আছে, আমাদের 6টা দর্শন আছে। যেহেতু আমাদের মানে এস্থেটিক্সেরও 6টা পয়েন্ট রয়েছে, দর্শনও 6টা রয়েছে আর কি। সেটা অন্য একদম এর আলোচনা হয়ে যাবে, মানে সংস্কৃতির আলোচনা হয়ে যাবে, ভারতীয় সংস্কৃতির আলোচনা হয়ে যাবে, সেটা তো একটা বিরাট সাবজেক্ট। সো এই ফলে ভূত সম্পর্কে প্রত্যেকে ডেটা পাবে, এবং সেই ডেটা মন যেরকম অ্যানালিসিস করে যেরকম দেবে, সেরকম অনুযায়ী তুমি ভূতের সম্পর্কে তুমি ইন্টারপ্রেট করতে পারবে। ইন আ ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বীকার করা হচ্ছে এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা, ভূত একটা সাবজেক্ট, যেটা মানুষ তার পারসেপশন অনুযায়ী যে ডেটা পাচ্ছে, সেই ডেটা অনুযায়ী সে মন একটা পারসেপশন তৈরি করছে, এবং তারপর সে সেটাকে এক্সপ্রেস করছে। তার মানে এরকম নয় যারা বলে আমি ভূত মানি না, তাদের লাইফে যে কোনোদিনও তারা এরকম ধরনের একটা কিছু সে সেন্স করবে না, এরকম কিন্তু নয়। মানে তুমি মানো না মানো ঠিক আছে, বাট নেচারটা সবটা তোমার মানা অনুযায়ী চলবে না। নেচার অনুযায়ী, নেচারের সে তার মতন চলবে। আমরাও তো নেচারের প্রোডাক্ট। ঠিক কথা। মানে ডারউইনকে তো কেন জানি না আজকে ভারতবর্ষে কেন ডারউইন পাঠ করা বন্ধ করে দিচ্ছে, ইসলামিক কান্ট্রিগুলো ডারউইনকে সহ্যই করতে পারে না, কারণ আমরা ভগবানের সন্তান এসব বলে টলে। ডারউইন তো প্রমাণ করলো না বিবর্তনের ফলে আমরা আজকে এই চেহারা পেয়েছি। কি এত বড় সাহস, আমরা ভগবান তৈরি করিনি আমাদের বলে অনেকে। ডারউইন কি বলতো, এপিস্টেমোলজি, মানে ডারউইন পৃথিবীকে দেখাটা বদলে দিল। তার আগে একটা এপিস্টেম ছিল কোপারনিকাস, বললো তার আগে ভাবো সেই ক্রিশ্চিয়ানিটি থেকে কোপারনিকাস এসে, তার আগে যে এতটা 1500 বছর প্রায় বলা হতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। প্রথম কোপারনিকাস বলল যে না, সূর্য স্থির, পৃথিবী। পুরো জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান এবার অন্য রাস্তায় হাঁটতে শুরু করলো। তার আগের জ্ঞান যেটা নিয়ে চর্চা হতো সেটা হচ্ছে যে পৃথিবী স্থির। কোপারনিকাস এলো, এবং তুমি দেখো কি অদ্ভুত, তারপরেই কোপারনিকাসের পর আরেকজন কেপলার চলে এলো। কেপলার অর্থাৎ দেখো যে এতদিন কেপলার জন্মায়নি, যে বললো না পৃথিবী ঘুরছে, বাট এক্লিপস হইতে, মানে ডিম্বাকৃতি হইতে ঘুরছে। আগে স্থির হলো যে পৃথিবী স্থির নয়, সূর্য স্থির, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কেপলার বললো যে ডিম্বাকৃতি হইতে ঘুরছে। এইভাবে জ্ঞানের প্রশ্ন, একটা নতুন এপিস্টেমোলজি শুরু হলো, যেটা ডারউইনে এসে আরেকটা। তার আগে পর্যন্ত মানুষের অস্তিত্ব ভাবতো ভগবানের সন্তান, ভগবান তৈরি করেছে, এই সেটা ডারউইন বলেন না কোনো ভগবানের সন্তান না, বানর ফানর থেকে আমরা আজকে যে ঘষতে কোনো আপেল টাপেল খেয়ে নিচে ফেলা, ওটা তো আবার খ্রিস্টান থিওলজি, সবকিছু মিলিয়ে খ্রিস্টান থিওলজিটা তো বিরাট বড় ভেগ। ওই তো আপেল খেয়ে নিয়েছিল বলে তো, তারপর তো দেবতা কি বললো, লেবার করতে হবে তোমাকে, এত বড় পাপ করেছে তোমাকে পাঠিয়ে দেবো, তোমাদের লেবার দিতে হবে। ওই যে আজকে আমাদের কুড়ুল চালাতে হচ্ছে, তোমাকে দিনরাত খেটে লেবার দিয়ে তারপর 2 পয়সা রোজগার করতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে কি বলছে, লেবার পেইন হবে, যখন বাচ্চা হবে তখন ওটাকে বলা হয় লেবার পেইন। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এক ধরনের লেবার, মেয়েদের ক্ষেত্রে লেবার পেইন হবে। এই খ্রিস্টান থিওলজি ভারী অদ্ভুত জিনিস আর কি, নানান ব্যাখ্যা করে। এই খ্রিস্টান, এই যে তুমি যে ইউনিভার্স নিয়ে বলছে বা নার্নিয়া, এই যে ওর তো জানো তো যে ক্রিশ্চিয়ানিটি নিয়েই আর কি, মানে ক্রাইস্টকে নিয়েই। এই যে ধরো মিথিক্যাল বিস্ট, তাদের দিয়ে কথা বলায়, বা জীবজন্তুদের দিয়ে কথা বলাচ্ছে, বলার মধ্যে দিয়ে বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটির একটা প্রসার ঘটছে, যীশু খ্রিস্টের জীবন। ভাবো কিরকমভাবে থিওলজিস্টরা মাথা খাটাচ্ছে। নার্নিয়া, এই শব্দটা সম্ভবত ইংল্যান্ডের প্রথম বিশ্বযুদ্ধের পরে এরকম একটা সময় নার্নিয়া সিরিজ আছে, C.S. লিউইস নামে একজন তার লেখার। সেই যে যিশুকে ব্যাখ্যা করবার নতুন করে প্রয়োজন রয়েছে, অর্থাৎ যিশুকে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের যে
এগুলো মানে এগুলো রয়েছে, মানে গল্পগুলো রয়েছে, সেগুলো ভয়ঙ্কর খারাপ গল্প আর কি, সেগুলো বললে অনেক খ্রিস্টানরা রেগে যাবে আর কি। হ্যাঁ মানে অনেকেই রেগে যাবে, তার কারণ তুমি যেভাবে বলছো যে আফটার ডেথও নেই, কোনো স্পিরিটও নেই, তাহলে তো সত্যিই যিশু ফিরে এসেছিল। জিসাসের তো রেজারেকশন আছে, তো ফিরে এসেছিল। সেটাই তো, তাহলে সেটাকেও তুমি মিথ্যে বলছো? এটা মিথ্যেই না, মিথ্যে দেখো, সত্য আর মিথ্যে এরকম অপোজিট, এরকম আমি বল দিয়ে ভালো মন্দ বা গুড বেস্ট এইভাবে, এটা 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 আমেরিকানরা দেখা, আমরা এইভাবে দেখি না। আমরা সবসময় ব্যাপারটাকে অদ্ভুতভাবে ভারতবর্ষের দর্শনের মতন সহনশীল। এবার এটা তো আমাদের দর্শন, তো সহনশীল হওয়া। এবার সহনশীল হওয়া শব্দটা ওই যে টলারিজমের মতন আর কি, টলারেট করাটা না একটা ভীষণ মানে প্রবলেমেটিক ইংরেজি শব্দ আর কি, মানে কতটা করলে টলারেট হলাম আর কতটা করলে ইনটলারেট হলাম, মানে এর কোনো গাইডলাইন নেই। গাইডলাইন বলে এরকম অনেক দেখবি প্রবলেমেটিক শব্দ আছে ইংরেজিতে আর কি, মানে যেটা তুমি মানে করতে পারবে না আর কি, ঠিক করে মানে করতে গেলে সেই প্যারামিটারগুলো দেওয়া নেই আর কি। তো যাই হোক, ফলে এই যে যিশুর ফিরে আসা নাই আর না আসা, তো এটা তো ওল্ড টেস্টামেন্ট মানে মানে বাইবেলে কিভাবে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটা অনুযায়ী তো আজকে থিওলজিস্টরা তাদের সমাজে, তাদের সমাজ জীবনে বলো, রেগুলার লাইফে বলো, তারা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এটা প্রথম আঘাত খেয়ে এলো তো রেনেসাঁসের সময়, যখন বিজ্ঞান দিয়ে সবটা দেখা শুরু হলো। তার আগে তো ক্রিশ্চিয়ানিটি নিয়ে কোনো ঝামেলা ছিল না। এটা কখন হলো? রেনেসাঁ থেকে শুরু হলো এনলাইটেনমেন্ট 18th সেঞ্চুরিতে, যখন আরও বৈজ্ঞানিকভাবে সবটা, সমস্ত এনসাইক্লোপিডিয়া নামে একটা শব্দ তৈরি হলো ফ্রেঞ্চে। এটা হলো হচ্ছে এনলাইটেনমেন্টের সময় 18th সেঞ্চুরিতে। এবার এনসাইক্লোপিডিয়া মানে কি, বৈজ্ঞানিকভাবে কোনো একটা, জানো তো যে ভারতবর্ষ বলো, প্রাচ্য বা পাশ্চাত্যে কোনো শিল্পই আলাদা ছিল না, সব একসাথে ছিল। নাচ, গান, অভিনয়, এটা কিন্তু আলাদা আলাদা শিল্প, পুরোটা একটা আর্ট ফর্ম, পুরোটা নিয়ে হতো বডি। যেমন রাশিয়াতে ব্যালে, একই সাথে নাটকও রয়েছে, একই সাথে গানও রয়েছে, একই সাথে ডান্সও রয়েছে, ফলে এগুলো আলাদা আর্ট ফর্ম কখন কারা করলো? এনলাইটেনমেন্ট। এনসাইক্লোপিডিয়া বললো যে প্রত্যেকটাকে সেগমেন্ট করতে হবে, গিয়ে তার গভীরে যেতে হবে। নাচ সরে যাওয়া আলাদা হয়ে গেল, গান আলাদা হয়ে গেল, অভিনয় আলাদা হয়ে গেল, এবার তারপর ডিটেলে যাও। কত বড় ক্ষতি করে দিয়েছে তুমি ভাবো। ভারতীয় সংস্কৃতিতে না যে রাম কথা যখন পাঠ হতো একই সাথে গান গাইতাম, তারপর নিজেই সীতার চরিত্র করছে, তারপরে সীতা জঙ্গলে গেল রে রামে লক্ষণ কাজে, দেখো ওই গয়না কুড়িয়ে নিয়ে আসলো, রামায়ণে আছে না যে গয়না কুড়িয়ে নিয়ে এসে সুগ্রীব নিয়ে এসে বললো রামকে দিল, রাম বলছে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আমি যখন বর্ণনা করছি না আমি দেখতে পাচ্ছি না, লক্ষণকে বলছে লক্ষণ দেখো তো এটা সীতার গয়না কিনা, লক্ষণ বললো আমি তো আমি একমাত্র সীতার এই নুপুরটাকে চিনতে পারবো, কারণ আমি সীতার পায়ের দিকে তাকিয়ে কথা বললাম, আমি সীতার গলার হার চিনতে পারবো না, কারণ আমি সীতার গলার মুখোমুখি চোখের দিকে তাকিয়ে কথা বলিনি কখনো, কিন্তু এটা এই নুপুরটা সীতার নুপুর, আমি সেটা চিনতে পারছি। কেন শ্রেষ্ঠ কাব্য করেছিল বুঝতে পারছি। রামের চোখ ঝাপসা হয়ে গেছে, তাই রাম চিনতে পারছে না সীতার গয়নাটাকে, লক্ষণকে দিয়ে বলছে যে তুই দেখ তো চিনতে পারিস কিনা, লক্ষণ বললো আমি নুপুরটাকে চিনতে পারবো, বাদ বাকিগুলো সীতার কিনা আমি বলতে পারবো না, কারণ লক্ষণ সবসময় পায়ের দিকে তাকিয়ে কথা বলতো। রাম যখন বনবাসে যাচ্ছে, দশরথ এর হাত ধরে দাঁড়িয়ে গেছে, দরকার রামের ওই চলে গেল, ঘোড়ার গাড়ি চলে গেল, দশরথ ধুম করে পড়ে গেল, ওকে তুলে ধরছে, কি হলো কি হলো কি হলো, বলে আমার চোখ চলে গেল। রামকে বলছে দশরথ, সে ওটা আমার রাম, আমার চোখ, ও চলে গেল, তাই আমি দেখতে পাচ্ছি না, দেখে আমি পড়ে গেলাম। একদমই হয়তো আমরা বিরাট ছড়িয়ে ফেলছি বিষয়টা, বা প্রসঙ্গক্রমে আসছে আর কি এগুলো। ফলে ক্রিশ্চিয়ানিটিকে আবার সার্ভাইভ করবার জন্যে কি হলো, এই যে ডিইজম তৈরি হলো, মানে ডিজাইন আর্গুমেন্ট, ওটাকে হিউম তো মানে তছনছ করে দিয়েছে। বললো যে এই যে তারাটা তারার মতন দেখতে, এই যে আমাদের নাকগুলো এরকম দেখতে, আমাদের চোখগুলো সবারই এরকম, কারো চোখ চৌকো নয়, কারো চোখ এখানে নেই, সবার চোখ কিন্তু এই নাকের দুপাশে, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে, এটা কেউ তৈরি করেছে। সব ঘাস একরকম দেখতে, তার মানে তো এই যে ঘাসের ডিজাইনটাও এরকম, মানে ওরা আর্গুমেন্ট দেওয়ার জন্য এটাকে বলে ডিজাইনড আর্গুমেন্ট, বলছে এটা তো ভগবান আছে, ভগবান ছাড়া কে করবে এটা। এই যে ডিইজমকে তছনছ করে দিয়েছে। এইটাকে বিজ্ঞান দিয়ে তখন কি করলো, যে রিলিজিয়ানকে মানে ধর্মকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করবার চেষ্টা করা হলো, চেষ্টা করতে প্রতিনিয়ত তাদেরকে বাধ্য করা হলো। বাট রিলিজিয়ান এবং সায়েন্স কখনোই একসাথে হতে পারে না, একজন একজনের হাত ধরে চলতে পারে না। সেই চেষ্টা আজও চলছে। এই যে নারিন বলো বা যাই বলো, আবার যে রিভাইভ করানো, যিশুকে নিয়ে মনে করানো, যেটা আমাদের বৈজ্ঞানিকভাবে, এটা নিয়ে ম্যাথু আর্নল্ডের ভয়ঙ্কর ভালো কবিতা রয়েছে আর কি, ডোভার বিচ। বলছে যে ডোভার বিচ তাই বলছে যে একটা সমুদ্রের তীর নিয়ে একটা কবিতাটা আর কি, খালি বলছে বিজ্ঞানের অগ্রগতি, এত কলকারখানা, এত রকম সব হচ্ছে, মাঝখান থেকে এই বিশ্বাসটা উঠে গেল। ম্যাথু আর্নল্ড কিন্তু এই ঈশ্বরে বিশ্বাস বা ঈশ্বরে ভক্তির কথা বলছেন। বিজ্ঞান আসার ফলে সেই যে চার্চের সাথে যে মানুষের অ্যাটাচমেন্ট, সেটা সরে গেল। ম্যাথু আর্নল্ড এটা বলছেন, কবিতার মধ্যে দিয়ে বলছেন।
এবার ম্যাথু আর্নাল্ডের ফেইথ আর আমাদের রামকৃষ্ণ ঠাকুরের ফেইথ কমপ্লিটলি আলাদা। আমাদের এখানেও বিশ্বাস শব্দটাই আছে, বানানটা এক, কিন্তু ওদের ফেইথ আমাদের ফেইথ আলাদা। এটাও দর্শকদের ভেবে রাখতে হবে আর কি। আমাদের ফেইথ কিন্তু কোনো রকম, সেই ফেথটাকে কি সাপোর্টও করছো তুমি? আমি আমাদের ফেইথকে সাপোর্ট করি, আমি ওদের ফেইথকে সাপোর্ট করি না। তাহলে এই যে ঠাকুর দেখতে পেতেন সেগুলোকেও বিশ্বাস করো? হ্যাঁ, কেন? রামকৃষ্ণ যখন মারা গেলেন তখন তো সারদা মা তো দৌড়ে গিয়ে কালী কোথায় গেলি, রামকৃষ্ণ ঠাকুরকে কালী বলছে। তার মানে সারদা মায়ের কাছে কালী আর রামকৃষ্ণ আলাদা নয়। এটা কিন্তু মহারাজদের কাছ থেকেই শোনা, মানে আমার কোনো গল্প নয় আর কি। কালী তুই কোথায় গেলি, তার মানে সারদা মায়ের কাছে কালী ঠাকুর আর রামকৃষ্ণ আলাদা নয়। যে কারণে বলছি যে ইন্ডিয়ান ভ্যালুজ, আমাদের যে ভ্যালুজ তার যে পিলার, সেটা কিন্তু ফেইথ, বাট দিস ইজ নট আ ওয়েস্টার্ন ফেইথ। জীবনানন্দের ঘাস আর ঘাস নামে একটা পৃথিবীখ্যাত কবিতা আছে, আর ওয়াল্ট হুইটম্যানের গ্রাস, এই দুটো এক ঘাস না। সেটা পড়লে পরে বুঝতে হবে যে কোথায় ভারতবর্ষ আলাদা, প্রাচ্য কোথায় ওয়েস্টার্ন। বাট গ্রাস, ঘাস বাংলা করলাম, কিন্তু এই ঘাস আর ওই ঘাস কমপ্লিটলি আলাদা। সেই কারণে আমি বলি যে ফেথ শব্দটা এক হতে পারে, যদি বিশ্বাস করা হয় বাংলায়, তাহলে আমাদের বিশ্বাস অন্য বিশ্বাস, কোয়ালিটেটিভলি একদম ডিফারেন্ট বিশ্বাস। মানে এখানে আমাদের মানতে অসুবিধা হয় না, কারণ আমাদের ভ্যালুসটাই দাঁড়িয়ে রয়েছে, ওদের ভ্যালুসটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভ্যালুস বলো, মরালিটি বলো, সবটা দুটো পিলারের উপর। একটা হচ্ছে তোমার র্যাশনালিটি, আর একটা হচ্ছে লজিক। বাট আমাদের যে ভ্যালুস, ইন্ডিয়ান ভ্যালুস, আমাদের যে মরালিটি, সেটা দাঁড়িয়ে আছে কিন্তু একটা পিলারের উপর, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি ফেথ। আচ্ছা অনিন্দদা, খুব জানতে ইচ্ছা করছে যে আমাদের আফটার লাইফ বলে কিছু হয়, মানে তুমি এটা কি বিশ্বাস করো? দেখো, আমাদের দর্শন একরকমভাবে বলে যে হয়, মানে সেটা তুমি অনেক, এটা বাউল গানেও আছে আর কি, লক্ষ জনি পার করে তবে মানুষের জন্ম হয় আর কি। মানে জনি মানে জনি আর কি, যেখান থেকে সন্তান আসে আর কি, মানে মানুষ আসে। সো প্যারালাল আমাদের যদি বলো যে এর পরের জীবনটা কি আছে, সেইটাকে তুমি যদি আবার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে যাও, তাহলে পরে হবে না। ইটস ইজ অ্যাবসলিউটলি, তোমাকে বুঝতে হবে, এইটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন অফ নলেজ। আমরা কি করি, মানে বিশ্বাস না অন্ধবিশ্বাস কোন ক্যাটাগরিতে ফেলবে? এটাকে তুমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে গেলে হবে না। মানে আমি তোমার ধরো উদাহরণ দিয়ে বলি, ধরো পার্সোনাল নলেজ, সায়েন্টিফিক নলেজ, এগুলো সব আলাদা। আমরা কি করি, এটা হচ্ছে পার্সোনাল নলেজ। এই যে আমি ভগবানে বিশ্বাস করি বা না করি, বা ধরো আমি পরের জন্মে আমি বিশ্বাস করি বা না করি, দিস ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল নলেজ। এবার এইটাকে যদি তুমি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে যাও, তাহলে কি অবস্থা হয় আমি বলছি। ধরো আমি ডেটিংয়ে গেলাম, আমি আমার বান্ধবীকে বললাম যে তোমার ঠোঁটটা কাছে নিয়ে এসো, আচ্ছা আমরা কি একটুখানি মাইক্রোবস এক্সচেঞ্জ করতে পারি আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করতে পারি, তোমার ঠোঁটটা আনো আমার ঠোঁটটাও আনি, দুজনে মিলে একটু, মানে হচ্ছে চুমু খাওয়া। তো আমি চুমু খেতে চাই ডিরেক্টলি না বলে, চলো আমরা একটুখানি তোমার ঠোঁটটা দিয়ে আমার ঠোঁটটা দিয়ে একটু মাইক্রোবস আর একটু কার্বন ডাইঅক্সাইড আমরা এক্সচেঞ্জ করি। কেমন কেমন শোনাবে? সেই প্রেমিক, সেই বান্ধবী আর তোমার জীবনে থাকবে না, সামনে মারাবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড কেন? সত্যি চুমু খাবো, চুমু খাবো তো এটুকু বললেই তো হয়। এবার যদি চুমু খাওয়াকে আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে তো আমার জার্মস, চলো তোমার মুখে দিই, তোমার জার্মসটা আমার মুখে দাও, একটু কার্বন ফলে মানে কি হয়, তুমি যদি পরের জন্মটাকে যদি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে গেলে, তাহলে তাই দাঁড়াবে, এরকমই কিছু একটা উদ্ভট কিছু দাঁড়াবে আর কি। হ্যাঁ, যারা ক্রিশ্চিয়ানিটিতেও বিশ্বাস করে পরের জন্মে, কিন্তু ক্রিশ্চিয়ানিটি ভয়ঙ্কর। বলছি যে তোমরা এই লাইফটা যেটা পেয়েছো এটাতে সাফার করো, তোমার পরের লাইফে মানে ভয়ঙ্কর তোমার এ আর কি, মানে তুমি ভাবতে পারছো আরো খারাপ না, ভালো, মানে আচ্ছা তুমি এই জীবনটা স্যাক্রিফাইস করো, পরেরটাই তো রাজার মতন থাকবে। হাজার হাজার বছর ধরে তো তারা করে গেছে এই চার্চের এই যে আদেশ স্যাক্রিফাইস করা। তুমি দেখবে যে একটা বাদরকে তুমি এক কাঁদি কলা দিলে, বলে যে শোন বাদর, তুই একটা কলা এখন খা, বেশি খাস না, তাহলে কিন্তু তুই যখন মারা যাবি, তোদের বাদরদের যে স্বর্গ, সেই স্বর্গে গিয়ে আমি তোকে একটা কলা বন দিয়ে দেবো। বাদর কি করবে বলো তো? ও সব কটা কলা এখানেই খেয়ে নেবে, কারণ ও পরের জন্য বিশ্বাসই করে না। কিন্তু বাদর বিশ্বাস করবে, তুমি বোঝাতে পারবে, ও বাদর খাবেই। তুমি যদি একটা মানুষকে পাশে দাঁড়িয়ে এক কাঁদি কলা দিয়ে বলো, বাদরের থেকেও খারাপ, আমি জানি না, এটা বেশি বিতর্ক হয়ে যাবে। বাট তুমি দেখো যে না, এটা প্রত্যেকের মতো নিতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। নিশ্চয়ই তোমাদের তো নিশ্চয়ই ভিউ জানাবার জায়গা থাকবে তো, মানে কমেন্ট করতেই পারেন, কমেন্ট করতেই পারবেন আপনারা। কিন্তু একটা মানুষকে যদি এক কাঁদি কলা দেওয়া হয়, বলা হয় শোন কাকা, তুই যদি এখন একটা কলা খাস, তাহলে তুই যখন স্বর্গে যাবি, তো একটা দুটো কলা বাগান দিয়ে দেবো, দুটো কলা বাগান। মানুষ এই রিয়াকশনটা দেবে, করে মানুষ এই জীবনে স্যাক্রিফাইস করবে, খাবে না, তাকাবে না, কষ্ট করে ভোগে মুগে মরে যাবে, কারণ কি পরের জন্মে আমার দুটো কলা বাগান আছে, সেখান থেকে কলাই কলা খাবো।
তাহলে কে চালাক হলো এবার তুমি বলো তো? আপনারাই বলুন। আবার দেখবে যে তুমি যদি অন্যভাবে একটা বাদরের সামনে 1 কোটি টাকা রাখলে আর 1 কাঁদি কলা রাখলে, বাদর কলাটা নেবে, এতই ছাগল সে। 1 কোটি টাকাটা নেবে না, ওর টাকা দরকার নেই, ওর কলারই দরকার। মানুষের সামনে 1 কোটি টাকা রাখো আর 1 কাঁদি কলা রাখো, মানুষ টাকাটা নেবে, কলাটা নেবে না। তুমি যেভাবেই দেখবে যে এখানে কিছু গন্ডগোল আছে আর কি। হ্যাঁ, মানে মানুষকে বোঝানো সহজ আর কি। এই গল্প বলার মধ্যে দিয়েই পৃথিবী এসছে, স্টোরি টেলিং। সো স্টোরি দরকার, স্বপ্ন দরকার। হ্যাঁ, সেই রামায়ণ মহাভারত তো গল্পই, তো আদি হোমার তো গল্পই। ফলে কি হচ্ছে, থিওডেস গল্পই, কবিতা লিখেছেন, যাই হোক গল্প। তারপর তুমি ধরো যে অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করে এই 2500 বছর ধরে সবাই তো দর্শন কেন করছে, আসলে একটা গল্প বলার চেষ্টা করছে। এই গল্প বলাটা, এই যে ঈশ্বরও একটা গল্প, কারণ এটা না বললে মানুষকে সঙ্গবদ্ধ করা যাবে না। আমি বলছি সেটা কিন্তু আমাদের ফেথ অনুযায়ী আমরা স্বীকার করতে পারি, নাও পারি, কারণ আমি কিন্তু প্যারালালি বলছি যে ফেথ কিন্তু আমাদের অন্য, আমরা বিশ্বাস করি আছে, দ্যাট ইজ আওয়ার ফেথ, যে কালীর দেখা পেতেন রামকৃষ্ণ ঠাকুর। এটাকে আমি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে যাব না। এবং উনি ওনার নিজের ইচ্ছাতেই ওনার প্রাণ ত্যাগ করেছিলেন, দেহ রেখেছেন, যেটা বলো। বিবেকানন্দও মূর্খ নয়। বিবেকানন্দ সরাসরি কালীকে বিশ্বাস করতেন না, বিবেকানন্দ আবার রামকৃষ্ণকে বিশ্বাস করতেন কিন্তু। হ্যাঁ, মানে ওটা একদম বিবেকানন্দের ইউরোপ ঘোরা বা পাশ্চাত্য দর্শন সম্পর্কে জ্ঞান থাকা, সম্যক জ্ঞান থাকা, স্টাডি করা, সেখান থেকে কিন্তু ওই রিফাইনমেন্টটা করেছে। কিন্তু এই রিফাইনমেন্টটা করেছে মানে সে রামকৃষ্ণকেই তো ভগবান বলছে, তো ব্যাপারটা একই হলো আর কি। কালীর হাত ধরে রামকৃষ্ণ, রামকৃষ্ণ হাত ধরে বিবেকানন্দ। গিরিশ ঘোষের মতন ওরম মাতালো, ওরম অত বড় নাট্যকারও কিন্তু তাকে বকলম, মানে সেও কিন্তু রামকৃষ্ণকে অস্বীকার করতে পারল না। তাহলে দিস ইজ এ ফেথ। তার মানে গিরিশ কোন সময় জন্মেছে, একটা টালমাটাল অবস্থা, কিন্তু তখনও ব্রিটিশরা যায়নি, এখানে রয়েছে। মানে আমরা এক হওয়ার চেষ্টা করছি, ব্রিটিশদের তাড়ানোর চেষ্টা করছি। এখান থেকে কিন্তু একটা ভক্তিবাদেরও জন্ম নিয়েছে, জানো তো। একটা ভক্তিবাদ তো বৈষ্ণব পদাবলী সেই সময় থেকে আর কি, চৈতন্যের জন্ম, ওটা একটা ভক্তি আন্দোলন ছিল। আরেকটা এই 19th সেঞ্চুরির শেষে এসে একটা ভক্তি আন্দোলন তৈরি হয়েছিল আর কি। বিশেষ করে যারা গিরিশ ঘোষের মতন নাট্যকার বা বিবেকানন্দের মতন ওরকম প্রতিভাধর মানুষ, তারা যখন ওখানে যাচ্ছেন, এদেরকে তো বোকা বলা যাচ্ছে না তো। ফলে একটা ধরনের একটা অনেক সংখ্যক মানুষ কিন্তু এটাতে প্রভাবিত হয়েছিল। এবার এটা ভালো না মন্দ, তখন আমাদের স্বাধীনতা আন্দোলনে জীবন দেওয়ার কথা ছিল, সেই সব না করে আমরা ভক্তি আন্দোলন, ভক্তিবাদের দিকে চলে গেলাম, এটা নিয়ে ডিবেট হতে পারে। বাট এইটা ভারতবর্ষ, এটাই সয়েল, এই সয়েলটাকে আমি অস্বীকার করতে পারবো না। ফলে এই সয়েল থেকে যদি বলে থাকে যে পুনর্জন্ম আছে, তুমি বিশ্বাস করো না করো তো তোমার কিছু আসে যায় না, সেই আইডিওলজির মতন তো আছে। তাহলে আমার আবার জন্ম হবে, তোমার বিশ্বাস করা না করায় কি আসে যায়? এরকম তো নয় যে বিশ্বাস করলেই আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে বিশ্বাস করি, তাহলে বিশ্বাস করি। তোমার কি মনে হয় রামকৃষ্ণর এই জন্মে কে হয়েছেন? মানে যদি সত্যি আবার নতুন জন্মগ্রহণ করে থাকে, তো এই মুহূর্তে তুমি নিশ্চয়ই, মানে তোমার চোখে এইরকম না, এরকম ভাবে তো আসে না, গুণটা বহন করছে এরকম কে? তোমাকে তো কালের হিসেবে যেতে হবে তো। মানে সে আজকে কোনো টেররিস্ট হয়ে জন্মাতে পারে বলছো? না, আমি বলছি কাল মানে সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা কলি দিয়ে পাস করছি, সেহেতু অবক্ষয়। হ্যাঁ, ফলে যতক্ষণ না এই কখনো অবতার হিসেবে, তো মহাভারত বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। তো এই যে ভালো সংস্কৃতি উচ্চারণ করতে পারি না, মাফ করবেন, বাট এই যে যেখানে অধর্মে থাকবে সেখানে ধর্ম হিসেবে, আবার বিষ্ণুর 10 অবতারের জায়গা থেকেও দেখতে পারো। রামকৃষ্ণ তো রাম কৃষ্ণ মিলিয়ে রামকৃষ্ণ, সে তো একটা জায়গা দেওয়ার চেষ্টা করেছে। এবারে আমরা কলির এখনো নাকি অনেকটা বাকি আছে, যতক্ষণ না কলি শেষ হচ্ছে সত্যই ফিরবে না তো। মানে সত্য, ত্রেতা, দাপর, কলি একটা অদ্ভুত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বলছে যখন তুমি ঘুমিয়ে থাকো, সেটা আছে মানে কলিযুগ আর কি, তোমাকে ঘুম থেকে উঠে বসতে হবে, সেটা দাপর যুগ। তুমি দাঁড়ালে হাঁটার করার জন্য, সেটা আরেকটা যুগ, আমি এক্স্যাক্টলি মনে নেই, মনে পড়লে পরে বলছে। এবার যখন তুমি হাঁটতে শুরু করবে, সেটা হচ্ছে সত্য যুগ। ওকে, ঘুমিয়ে থাকা মানে কলিযুগ। উঠে বসা, দাঁড়ানোর জন্য রেডি, কর্ম করলে সত্যযুগ। মানে হাঁটাটা কর্ম, মানে তুমি একটা নির্দিষ্ট কাজের জন্য তুমি হাঁটছো, বা এই হাঁটাটা ইটসেলফ আ কর্ম। সত্যযুগে সত্য কর্ম হবে। ফলে ওইভাবে তুমি, হ্যাঁ, মানে রামকৃষ্ণের পরবর্তীকালে দেখেছো তো, খেয়াল করে যে সত্যি সত্যি ওরকম সাধক আর জন্মায়নি। মানে একটা সময় বামাখ্যাপাও জন্মেছিলেন, আমাদের রামপ্রসাদও জন্মেছিলেন, রামকৃষ্ণকে সেই অর্থে
শেষ ডিসাইপল বলা যেতে পারে আর কি। কারণ রামকৃষ্ণের পরে মানে স্পিরিচুয়ালিজমকে বলো বা দেবদেবীর জায়গা থেকে, সাধনার জায়গা থেকে সেইভাবে ওরকমভাবে ফ্লারিশ করা রামকৃষ্ণের ব্যাটনটা হাতে নিয়ে আর কেউ কিন্তু জন্মায়নি। যে কারণে বলে একটা অদ্ভুত শব্দ যে ঘোর কলি, মানে বলে মানুষ ঘোর কলি মানে ঘোরতর কলি আর কি, মানে এটা আমরা পাস করছি। সো এই জন্মগুলো না, দেখবে রবীন্দ্রনাথও বেসিক্যালি যে সময়টা জন্মেছিলেন আসলে সমাজের চাহিদা অনুযায়ী না এরা অ্যাপিয়ার করে। কেন আর একটা রবীন্দ্রনাথ কেন জন্মাচ্ছে না, আর একটা বিদ্যাসাগর কেন জন্মাচ্ছে না? সবগুলো ওই যে 18th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরির একটু আগে আগে, রবীন্দ্রনাথ বোধ হয় 1861 জন্মালেন, ব্যাস, যদি না ভুল বলে থাকি 60-61 এরকম। রামমোহন, তো তারপরে হ্যাঁ রামমোহন, সবটাই তো ওই ফেজে তো, মানে তারপর তুমি আধুনিক কবি, বাংলা কবি অনেক, মানে সেটা না, কিন্তু ওই ধরনের আর একটা রবীন্দ্রনাথ বা আর একটা বিদ্যাসাগর ওই ওরা নেই। তাহলে যাচ্ছে কোথায়? সমাজ চাইছে না, এরা তৈরি হয়েছিল সমাজ চাইছে বলে, এটা আমার বিশ্বাস অ্যাবসলিউটলি। এটা সবাইকে বিশ্বাস করতে হবে এরকম নয়, সমাজের চাহিদা অনুযায়ী কিন্তু এক একটা এরকম ধরনের মানুষের জন্ম হয় আর কি। মানে সমাজ এখন যেটা চাইছে, অর্থাৎ আমি যা ভাবছি পৃথিবীটাকে তেমনই দেখছি। সো যা আমি পারসিভ করছি পৃথিবীটাকে, আসলে অবজেক্ট বলে ওইভাবে কিছু নয়, আমি পৃথিবীটাকে চেয়েছি এইভাবে তৈরি করতে, তাই আজকে পৃথিবী এরকম হয়েছে। তো এই যে পৃথিবীর এই গতি, তো এটাকে তুমি অ্যাকসেপ্ট করো এখন আজকের ডেটে? কারণ মানুষের আজকে কিন্তু সত্যি ওই কাব্য মহাকাব্য বই থেকে সরে গিয়ে কিন্তু এখন 1 মিনিটের রিলসে চলে এসছে। তো এই যে স্পিডটা, এই গতিটা, তো সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো? মানে এটা কি ভালোর দিকে এগোচ্ছি নাকি তোমার মনে হচ্ছে এটাও অবনতির দিকে এগোচ্ছে? দেখো তুমি যদি গতি বলো, গতিশীলতা আরো বেড়েছে এবং এটা আরো আগামী 50 বছর আরো বাড়বে, ফলে ইউ ক্যানট প্রেডিক্ট যে এইটাই আলটিমেট একটা গতি হিসেবে থেকে যাবে। বাট আমরা তো এইটারই পার্ট তো, সুতরাং তুমি এই গতিটাকে অস্বীকার করে উল্টো দিকেও যেতে পারবে না। ফলে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে? দেখো আরো সহজ করে বললে, আজকে একটা গ্রামের ছেলে মুর্শিদাবাদের, তারা তো ইন্টারনেট আছে, মোবাইল আছে, এবার সে ইন্টারনেটে পর্ন দেখবে নাকি সে ইন্টারনেটে রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা পড়বে বা ইন্টারনেটে আলী আকবর খাঁর গান, আর নাকি আমাদের অল্টারনেট ভিউ দেখবে, এটা তোমার হাতে রয়েছে। সো নেট সবার হাতে রয়েছে, এবার তুমি কি করে ইউজ করবে নেটটা সেটা তুমিই জানো, এবং তোমার নিয়তি তুমিই ঠিক করো, তোমার পৃথিবী তুমিই ঠিক করো। আচ্ছা, আমি এই ধরনের এটাই তো সেই গতি, গতির সাথে তোমার ভূমিকাটা কি, গতিটাকে তুমি কেমন করে কাজে লাগাচ্ছ, তোমার কাজে এক্সেলারেট। এবার তুমি কি আরো দ্রুত গতিতে গতির আগে বেরিয়ে যাবে, ওইসব করলে তাহলে গতির আগে বেরিয়ে যাবে, নাকি এই যে হোল্ড, গতিতে থেকেও আমি হোল্ড করতে পারি কি, আমি যখন যে কাজটা বেশি করে হচ্ছে বা যে কাজটাকে আমরা সাধারণ বুদ্ধি দিয়ে বলছি যে না এটা আমার কোনো উপকারে লাগবে না, আমার সমাজেরও কোনো উপকারে লাগবে না, তাহলে আমি এমন একটা কাজের চেষ্টাও করবো একই সাথে যেটাতে সমাজের উপকারে লাগতে পারে, আমার উপকারে লাগতে পারে। তোমার কি মনে হয়, মানে এগুলো কি আমরা মানুষই কি সত্যি ইনভেন্ট করছে নাকি এগুলো সব প্রেডিক্টেবল, মানে আগে থেকে সব লেখা আছে? কারণ আমরা এই শোতে বসার আগেও আমাদের আলোচনা হচ্ছিল যে এলিয়েনের একটা জায়গা প্রায় প্রমাণিত, এবং প্যারালাল ইউনিভার্স আছে, বা এইরকম পৃথিবীর মতন আরো অনেক গ্রহ থাকতে পারে, অল্টারনেটিভ ওয়ার্ল্ড থাকতেই পারে, অল্টারনেটিভ বা তারাও তো টেকনোলজিক্যালি অবভিয়াসলি তার মানে অনেকটা এগিয়ে আছে হয়তো, প্যারালাল ডাইমেনশন আছে তো, স্বীকার করছে, সবই প্যারালাল ইউনিভার্সেরই আরো প্যারালাল কতগুলো শব্দ, বা অল্টারনেটিভ রিয়ালিটি, এই যে প্যারালাল ডাইমেনশন বা অল্টারনেটিভ রিয়ালিটি বা যখন বলছে, বা অল্টারনেটিভ ওয়ার্ল্ড, প্যারালাল ইউনিভার্স, অল্টারনেটিভ ইউনিভার্স, এগুলো তো বলছে, এই শব্দগুলো বন্ধগুলো তো আসছেই, যে একটা কিছু যা আমরা আপাততভাবে যেটাকে স্বীকার করছি যে এইটা আমাদের ইউনিভার্স, যখন আমরা ক্লেম করছি, আমরা কিন্তু শুধু ওয়ার্ল্ড হিসেবে ক্লেম করছি না, কিন্তু ইউনিভার্স হিসেবে ক্লেম করছি। ওইখানে সূক্ষ্ম তফাৎটা আর কি, যে পৃথিবী কিন্তু ইউনিভার্সের একটা ধুলো কণার মতন আর কি। সে তাহলে ভাবো যে তাহলে এইরকম আরো কতগুলো রয়েছে। এটা না, আমার ধারণা যে এইটার পেছনে কতগুলো রাজনৈতিক উদ্দেশ্য আছে, অনেক বেশি থিওলজিক্যাল উদ্দেশ্য আছে, মানে ধর্মতত্ত্বের উদ্দেশ্য আছে আর কি। কোনো জিনিসকে যখন এস্টাবলিশ করতে হবে, যা আমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না, আমি তাকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করব। ফলে সায়েন্সেরও যেমন ইন্টারভেন, ধর্মের উপরে ইনফ্লুয়েন্স খাটানো ঠিক হবে না, ধর্মেরও সায়েন্সের উপরে ইনফ্লুয়েন্স করা ঠিক হবে না। দুটো প্যারালাল ইউনিভার্স একেবারে, ধর্ম একটা ইউনিভার্স আর সায়েন্স একটা ইউনিভার্স। ফলে এই ইউনিভার্সের কলিশন হচ্ছে, সেটা আমরা চারপাশে পৃথিবীর তাকালেই বুঝতে পারছি আর কি। ইনফ্যাক্ট যে সময় আমরা বসে রয়েছি, এই সময় বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে আমরা বুঝতে পারছি, এবং পাকিস্তান, এদিকে চীন, এদিকে মায়ানমারও নাকি ঢুকে যাচ্ছে।
সো এর ভেতরে অনেকটা রিলিজিয়ানের একটা ইনফ্লুয়েন্স রয়েছে। হ্যাঁ, সো প্যারালাল ইউনিভার্সকে তুমি যদি, ওরা যেমন বিশ্বাস করে আর কি, একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে তারা একসময় পৃথিবী শাসন করবে। এই আইডিয়াটাও তাদের প্যারালাল ইউনিভার্স থেকে এসছে, কারণ তারা যেটাকে বই মনে করছে, যেটা তাদের একমাত্র ধর্মগ্রন্থ হিসেবে রাখছে। দেখবে অদ্ভুতভাবে খ্রিস্টানদেরও কিন্তু একটাই ধর্মগ্রন্থ, বাইবেল। হিন্দুদের অজস্র, সনাতনীদের কোনো নির্দিষ্ট একজনের প্রবক্তা নেই। ওদের যেমন আছে আল্লাহ, মোহাম্মদ আল্লাহ পাঠিয়েছে, এদের যিশু খ্রিস্ট সেও তো প্রফেট, আল্লাহ মোহাম্মদের মতন একজন প্রফেট, তাকেও পাঠিয়েছে গড। আমাদের এরকম কোনো কনসেপ্টই নেই, আমাদের কোনো একজন ভগবানই নেই বা একজন কেউ লেখেও নেই। কটা লোক বেদ লিখেছিল যদি তুমি বেদ থেকে শুরু করো? প্রথমত 4টে, তারপর তো পুরাণ, এ তো বাদ দাও আর কি, উপনিষদ তো নয়, বেদের শেষ অংশটাকে উপনিষদ বলা হয়। বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, অজস্র, মানে আমি অত জানিই না আর কি, আমি 2-4টে নাম জানি। কিন্তু সেই কালচারে কিন্তু এইগুলো কিন্তু তাদের স্টাডি ম্যাটেরিয়ালেও থাকে। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে আজকে কি বেদের জায়গা আছে? দেখো আমাদের যে মিসাইল বা যারা আবিষ্কার করছে তারা তো করছে, তো তারা তো পাচ্ছে, তো বেদ থেকে পাচ্ছে, এ থেকে পাচ্ছে। এতে অনেক মানুষ ব্যঙ্গ করছে, বাট সেই লোকগুলো তো সায়েন্টিস্ট। মানে একটা বৈজ্ঞানিক যখন কোথাও একটা পেছন দিকে তাকায় কি হয় জানো তো, মানে দেখবে ধরো তুমি মনে করো যে আজকে দামাস্কাস সিরিয়াতে চলছে আর কি, তুমি দামাস্কাস যাচ্ছ আর কি, ওখানে অত্যাচার হচ্ছে, তুমি ধরে নাও রেড ক্রসের হয়ে গিয়ে তাদের মানে তাদেরকে সেবা শুশ্রূষা করবে বলে তুমি গেলে। এবার দামাস্কাস যাওয়ার পথে তুমি রাস্তাটা একটু ভুল করলে, তারপরে একজনকে জিজ্ঞাসা করলে, বলো না আপনি ছেড়ে এসছেন, পেছনটা ওটা দিয়ে যেতে হবে, তাহলে যে ব্যাক করতে হবে। অর্থাৎ আমি যাচ্ছি লক্ষ্যবস্তু ওইটা, কিন্তু সেই লক্ষ্যে যে আমি পৌঁছে তো কোনো রকম ভুল ছাড়াই সেই লক্ষ্যে পৌঁছবো, এটা তো নিয়তি করে দিয়েছে। নি যুক্ত ইয়াতি, হ্যাঁ, ইয়াতি মানে কি, জ্যোতি চিহ্ন, পাংচুয়েশন, তার আগে একটা নি বসিয়ে দিয়েছে, নিয়তি। নিয়মের মতন খুব সুন্দর বিদ্যাসাগর করেছে, নি যুক্ত ইয়ম, ইয়ম মানে জম, পুটলি দিয়ে জম করে দিয়েছে। তো সেরকম আর কি, তোমাকে আবার পেছনে যেতে হচ্ছে, গিয়ে তারপর ওদিক দিয়ে যেতে হচ্ছে। লাইফ ইজ লাইক দ্যাট, লাইফ ইজ লাইক দ্যাট। মানে যখনই মানুষ এরকম সময় পড়বে তখনই সে পেছন দিকে তাকাবে। এটা কখন হয়? যখন সে আগামী 50 বছরটাকে চিনতে পারছে না। পৃথিবীর টেকনোলজিক্যালি, বিশেষ করে এআই এমন একটা জায়গায়, এই এআইটা কেন ভয়ঙ্কর? এআই এর উপর মানুষের কন্ট্রোল নেই। এআই নিজে ডিসিশন নেবে যে কোথায় বোমটা ফেলবে। কতটা ভয়ঙ্কর ভাবে আমরা কোন জায়গায় মানবজাতি চলে গেছে। এআই নিজের কন্টেন্ট নিজে ডেভেলপ করবে। হিন্দু ভালো না, মুসলমান ভালো না, খ্রিস্টানিটি ভালো, সেটা ঠিক করবে। তাহলে যেখানে যেখানে মুসলিম কান্ট্রি আছে, যেখানে যেখানে হিন্দু কান্ট্রি আছে, বোম মারো। এটা এআই ডিসাইড করবে, মানুষ করবে না, কারণ মানুষ অপারেট করবে না। আমি আমাকে অপারেট করতে পারি, আমি আজকে ওখানে যাবো না, এই সিনেমাটা দেখবো না, এই বইটা পড়বো না, এই মোবাইলটা কিনবো, এসব আমি কোন মিষ্টি খাবো না খাবো সেটা আমি অপারেট করতে পারি। আমি মলের এখানে আসবো নাকি যাবো না, এআইকে তুমি কন্ট্রোল করতে পারবে না, আমরা আমাদের কন্ট্রোল করতে পারছি। তার মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেল, মেরি শেলির লেখা, শেলির বউ ফ্র্যাঙ্কেনস্টাইন, অসাধারণ। আমরাই তো এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলাম, যাকে তৈরি করলাম সে এবার আমাদের মারবে। এইবারে তুমি প্যারালাল ইউনিভার্স নিয়ে চর্চা করবে নাকি এই টেকনোলজি, এটা যে থ্রেট হয়ে দাঁড়ালো, কোনটা নিয়ে চর্চা করবে, কোন দিকে এগোবে, এখান থেকে ফোকাসটা ঘোরানোর জন্যই কি এই ধরনের জিনিস নিয়ে চর্চা হতেই পারে। যে কোনো জিনিস নিয়ে চর্চা করাটা দরকার। চর্চা সাধারণত এগুলো নিয়েই হয়। আজকাল টেলিভিশনে বলে খুব চর্চা হচ্ছে, নিউজ বলে, ওটাকে চর্চা বলে না। চর্চা শব্দটা সাহিত্য নিয়ে যখন কথা হয়, শিল্প নিয়ে যখন কথা হয়, সেটাকে চর্চা বলা হয়। আজকে তুমি যে কোনো ইউটিউব খুলবে, কোথায় কোথায় চর্চা বলছে, ওই অধিকারী ওর সাথে কী করলো চর্চা, আর ওই বিরাট চর্চা চলছে। আরে দেখ, এগুলো চর্চার বিষয় না তোদের রাজনীতি। চর্চা হচ্ছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন নিয়ে যে যখন এক্সচেঞ্জ হয়, সেইটাকে অদ্ভুত অদ্ভুত বাংলা বলে আমাদের ইউটিউবের অনেকে আছে রয়েছে। হ্যাঁ, অগ্নিগর্ভ বলে অনেকে, দেখবে আরে অগ্নিগর্ভ পরিস্থিতি। অগ্নিগর্ভ পরিস্থিতি মানে কি? আরে অগ্নি যদি গর্ভে থাকে তাহলে কি তুই দেখতে পারবি? আগুন তো গর্ভে রয়েছে, ও বলছে বাইরেটাকে অগ্নিগর্ভ। আরে বাইরে যেটা তাহলে তো অগ্নিগর্ভ নয়, তো গর্ভ শব্দটা তো রয়েছে তো। এবং সব নিউজই এক্সক্লুসিভ, সব এক্সক্লুসিভ। না, মানে আমি যেটা বলতে গিয়ে সরে যাচ্ছিল সেটা হচ্ছে, তুমি কোনটা নিয়ে চর্চা। এখন এই ডিজিটাল থ্রেট, এই যে ডিজিটাল থ্রেটটা যে এখন পৃথিবীতে 4টে সমস্যা আছে, তার ভেতরে 1 নম্বর সমস্যা হচ্ছে এই ডিজিটাল থ্রেট, যেটা এআই অলরেডি। আমরা এই থ্রেটটাকে নিয়ে অনেক বেশি আমাদের করতে হবে। যে কারণে যদি আমি স্পিরিচুয়াল হই, একই সাথে আমি যেহেতু আগামীটাকে দেখতে পাচ্ছি না বলে আমি পেছন থেকে রসদ নিচ্ছি। ঠিক কথা। কারণ কি, পেছনই আমাকে গাইড করবে। এবার পেছনের সাথে মানে হিস্ট্রির সাথে তোমার কি সম্পর্ক, সেইটা সিদ্ধান্ত নেবে যে তুমি ভবিষ্যৎটাকে কেমন করে গড়বে। ভবিষ্যৎ তুমি গড়তে পারবে না, হিস্ট্রি তুমি ফিরিয়ে আনতে পারবে না, আর ভবিষ্যৎ কেউ এখন দেখতে পারবে না। অর্থাৎ দুটোই গন কেস।
একটা তো গন, এটাও গন, সেটা এবার যেটা গন ওইটার সাথে এইরকম বিপদ না আনে তুমি সেইটাকে আটকাতে পারো, সেটাকে একটু টেন আপ একটু আটকাতে পারো। কিন্তু ভবিষ্যতে কি আসবে, ধরো আমরা কি বলে ট্রাম্প জিতবে অথবা জিতবে না, এর বাইরে কিছু একটা শব্দ আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে? না, জিততে পারে বা না জিততে এসব বলা যাবে না। হয় জিতবে, সত্যি তো ট্রাম্প জিতলো, অথবা হারতো। তাহলে ওয়ার ইজ দ্য মিডল? দ্য এক্সক্লুশন অফ দ্য মিডল ইজ রেডি, তৃতীয় কোনো জায়গা নেই। তেমনিভাবে তুমি ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করতে আর কোনো কিচ্ছু ভবিষ্যৎ সম্পর্কে তোমার করার নেই, যে তুমি কতটা কম ক্ষতিগ্রস্ত হবে, কতটা কম ক্ষতিগ্রস্ত হিউম্যানিটিকে করবে, তার একটা অনুযায়ী তুমি এই সময়টায় সেই অনুযায়ী তুমি নিজেকে স্টেপগুলো ফেলতে হবে, তার বাইরে কিছু করার নেই। তুমি ভবিষ্যৎ তো ওই রকমই, হয় খারাপ হবে নয় ভালো হবে। এবার খারাপ হলে এই যে ডিজিটালাইজেশন, ডিজিটাল থ্রেট কতটা খারাপ দিকে নিয়ে যাবে আগামী 2050-এ আমরা কল্পনাতেও 2025 বছর আগেই কল্পনা করতে পারছি না। এখন 2025, তো 2050-এ পৃথিবী কোন দিকে যাবে আমরা জাস্ট এই জন্যই বলছিলাম যে খুব ফাস্ট এগোচ্ছি মনে হচ্ছে আমরা, এবং সেটা যা আলোচনায় উঠে আসছে সেটা ধ্বংসের দিকেই। একটা তো সময় এসছে, মানে দেখো মানব জাতি ধ্বংস হবে এটা তো সবাই বলেছে আর কি। এবার কথাটা হচ্ছে কি, যুদ্ধ করে ধ্বংস হবে, মানে একজন একজনকে মেরে ধ্বংস হবে, নাকি পৃথিবীর যে বিবর্তন ঘটছে বা ইউনিভার্সের যে এক্সপ্যানশন ঘটছে তাতে করে মানুষের অন্য কোনো চেহারা হবে, যেটা নিশ্চয়ই খুব সুন্দর বলেছিল উবার মানুষ। এই যে দেখবে হলিউডে ছবি হয় না, ব্যাটম্যান, সুপারম্যান, মানে মানুষ সুপার মানে একটা সময় আসবে মানুষ উড়বে। এটা তো এখন কল্পনা এসছে, হয়তো সামনের 25 বছরে মানুষ উড়বে না, কিন্তু সামনের 100 বছরে যে মানুষ উড়বে এটা আন্দাজ করাই যায়। আচ্ছা 100 বছর বাদ দিলাম, 500 বছর বাদে মানুষ উড়বে। এখনই ড্রোনের মারফত হোম ডেলিভারি হচ্ছে, কালকে ড্রোন ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে, এগুলো তো অলরেডি সব হয়ে গেছে। মানে তুমি এখান থেকে উড়ে যাদবপুর ইউনিভার্সিটিতে চলে যাবে একটা সেমিনার শুনতে, তো উড়েই যাবে, বাসে ট্রামেতে কেন যাবে? তো আমরা আমাদের বিজ্ঞানটাকে ওইভাবে কাজে লাগাবো না সিনেমা হয়ে গেছে, ব্যাটম্যান ফ্যাটম্যান এসে সুপারম্যান ব্যাটম্যান কি, তো হলিউড তো আমাদের ইন্ডিকেশন দিচ্ছে, ক্যাপিটালিস্টরা ইন্ডিকেশন দিচ্ছে, দেখো মানব জাতি কোন দিকে যাচ্ছে। উড়ে গিয়ে একটুখানি সিরিয়ার যুদ্ধ দেখে এলে, বাংলাদেশে কি হচ্ছে দেখে এলে উড়ে গিয়ে, বা ওরা উড়েছে তোমার বাড়িতে এসে বিয়ে করে চলে গেল, ওই মালটা এসেছিল চল ওর বাড়িতে গিয়ে ভাঙচুর করবো, ওরা উড়ে এসে ধাপ 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 4টে কিল মেরে চলে গেল, আমরা উড়ে উড়ে তাড়া করছি, মানে হতেই পারে আর কি। বলে তুমি কিছু কল্পনা করতে পারো না কোন দিকে যাচ্ছে পৃথিবী। একটা ছোট্ট শব্দ দেজাভু, তোমার সঙ্গে হয়েছে কোনো সময়? হ্যাঁ হয়েছে। একটু যদি বলো। মানে চেনা লাগে আর কি, মানে এই যে চেনা লাগে, হঠাৎ করে সেই ইনসিডেন্টটা মনে হয় হয়েছে। হ্যাঁ এইটা না সাইকোলজিক্যাল কতগুলো ব্যাপার স্যাপার রয়েছে আর কি। মানে ওই ফ্রয়েডের তুমি যদি সাপ্রেস করো কোন একটা জিনিস যেটা তোমার পেতে ইচ্ছা করছে, সেটাকে যদি তুমি না পাও কখনো না কখনো তার একটা অল্টারনেটিভ হিসেবে সেটা আনকনসিয়াস স্টেটে চলে আসে। ফলে আমি একটা জিনিস কল্পনা করছি যে এরকম একটা সিনেমা হোক বা এরকম একটা গান হোক, এবার সেটা হচ্ছে না। এবার আমি যদি ভাবি যে কী ধরনের গান আমি পছন্দ করি, সেই ধরনের গানই কিন্তু আমি দেখতে পারবো। আমি যদি দেখবো কেউ একটা গেয়ে দিল, দিস ইজ দ্য, এবার সেইটা না তোমার খুব রাস্তাঘাটেও হয় আর কি, এবং ডিটো হয় আর কি। মানে হ্যাঁ হ্যাঁ, মানে এইবারে এইটার কিন্তু মানুষ চাইছে বলেই কিন্তু সেই দেজাভুটা ঘটছে, জানো তো। মানে এরকম নয় যে তুমি আসলে ক্রিয়েট করছো। মানে প্রতিনিয়ত আমরা যদি কনস্ট্যান্ট যদি একটা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে ভাবতে থাকি, হ্যাঁ আনকনসিয়াস মাইন্ডে তো সেটা চলতেই থাকে এবং দ্যাট বিকামস আ রিয়ালিটি। মানে তুমি সেই রিয়ালিটি সেরকম হয়ে যেতে পারে। যেমন ধরো আমি যদি খুব দুঃখে থাকি, দেখবে সারা পৃথিবীটাই আমার দুঃখের লাগছে। আর যখন আনন্দে থাকি তখন যতই ঝড় বৃষ্টি হোক, বাজ পড়ুক, আমি আনন্দে আছি, মানে এটাই আমার কাছে অসাধারণ, প্রকৃতির কি লীলা আসল। আবার ফুটপাতের ওই মানুষটার কাছে কিন্তু তখন ওটা ভালো লাগছে না। ফলে তুমি কেমন আছো, পৃথিবীটা এক্স্যাক্টলি তোমার সামনে ঠিক তেমন ভাবেই থাকবে। স্বপ্নে বিশ্বাস করো বা স্বপ্নে বিশ্বাস, স্বপ্ন তো সবাই দেখে, মানে দেখো তুমি বায়োলজিক্যালি দেখি তো সেটাও কি এইরকম ইচ্ছারই একটা রিফ্লেকশন? এর বাইরে তো অন্য কোনো ব্যাখ্যা এখনো ফ্রয়েডের পরে সেই অর্থে আর কেউ দেয়নি। এবার না মানে কি হচ্ছে, তুমি যদি ওই যে সাপ্রেশন থেকে কনস্ট্যান্ট সব কিছু একটা আইডিয়া, ধরো কিছু তার একটা বহিঃপ্রকাশ কোনো না কোনোভাবেই মনের কোনো না কোনো একটা স্তর থেকে
সেটা আসবে আর কি, মানে এড, ইগো, সুপার ইগো, এই যে তিনটে ভাগ করেছিল। এবার ধর এড মানে কি, আমার ধর এই বালিশটা আমার চাই, এটা আমার হেভি লেগেছে, এড বলবে। ইগো কি বলবে, না 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 এই বালিশটা এখন অনেক দাম হবে রে, এটা এখন নিস না। আমি ঠিক করলাম যে এই বালিশটা কিনবার জন্য আমার যা লোন নিতে হয় নেবো, ধরা যাক এটা 1 লাখ টাকা দাম, নিজেই নিজের সঙ্গে ফাইট করছি। হ্যাঁ না আমি লোন নেবো। এড হচ্ছে প্র্যাকটিক্যালি আমার এটা চাই এবং আমার চাই, ডিজায়ারের মতন। ডিজায়ার আর ড্রাইভের তফাৎ হচ্ছে, ডিজায়ার যেটা আমার একটা ভালো গাড়ি চাই, আমি হাসিল করবো, দিস ইজ কল্ড ডিজায়ার। আর ড্রাইভ হচ্ছে আমার এটা চাই বাট আমি এটা কিনবো না, ওটা রোজ দেখতে যাবো, উইন্ডো শপ করবো আর কি, এটাকে বলা হয় ড্রাইভ। ড্রাইভ কখনো ফুলফিল হয় না, রোজ যাবো কিন্তু দেখতে, কিন্তু কিনবো না। যেটা কিনে ফেলি তাহলে ডিজায়ার হলো, ডিজায়ারটা কমপ্লিট। তিনি এবার ধরো এই যে বালিশটা লাগবে, আমার 1 লাখ টাকা লোন নিতে হয় নেবো, আমার কাছে আছে হচ্ছে 40-এর মতো, 60 লোন নিলে হয়ে যাবে, ঠিক আছে লাগবে। আমার ইগো আমাকে বোঝাবে এই কি রে বোকা নাকি, 60,000 নিচ্ছিস, তো বাবা অসুস্থ, কখন যদি বাই চান্স যদি হসপিটালে যেতে হয় বা এই করতে হয়, এখন এই টাকাটা খরচা করিস না, লোন নিস না, বাবা অসুস্থ, বাবা খরচা লাগতে পারে, তখন নেই। এটা বোঝায় কি, আমার ইগো বোঝায়। সুপার ইগো, যে সুপার ইগো বোঝায় হচ্ছে বাবা অসুস্থ, বালিশ কিনবে, পাগল যত সব, এটা ধার না নিয়ে, আরে দেখ না যে তোর যে ওই যে রয়েছে পাশে যে গরিব লোকটাও চাকরি হারিয়েছে কোভিডের সময়, যদি ধার নিতে হয় তাহলে টাকাটা ধার নিয়ে ওই ছেলেটাকে সাহায্য কর, ওর মেয়ের বিয়ে সামনে, এইটা আমার সুপার ইগো বলবে। সুপার ইগো সবসময় মহৎ জিনিস বলবে, তোমার ভ্যালুজ দেবে, তোমার মরালিটি দেবে। ইগো কি করবে, সাবধান করে দেবে, করিস না। ইগো তোমার একটা বেটার অপশান দেবে, এটা এখানে খরচা করিস না, এটা পরে হলেও চলবে, বাবা অসুস্থ, বাবার ওখানে। সো এই যে মনে যে 3টে স্তর, যে মন আমাদের যেভাবে কন্ট্রোল করে, সেখান থেকে কিন্তু তোমার এই দেজাবু বলো, স্বপ্ন বলো, সবই এই যে এরটা পূরণ হলো না, আমার ইগো আমাকে দিয়ে এটা করালো, বা সুপার ইগো আমাকে দিয়ে একটা অন্য কাজ দান করবো না। সুপার ইগো তোমার ভালো পরামর্শ দিতে পারে, সুপার ইগো তোমাকে বাধ্য করতে পারে না। সুপার ইগো তোমাকে একটা ভালো রাস্তা দেখানোর চেষ্টা করবে, ভালো একটা দেবে, অল্টারনেটিভ ভিউ দেবে আর কি, তোমার চ্যানেলের নাম তো হ্যাঁ, কিন্তু সবসময় যে মানুষ সেই ভিউ অনুযায়ী যাবে এরকম কোনো কথা নেই। সো এই না পাওয়াটা কোথা দমতে থাকে। প্র্যাকটিক্যালি ধরো আমি টাকা, এটা তো প্র্যাকটিক্যালি আমি সম্বোধন করলাম, কিন্তু তারা এই যে আমার যে ছিল এটা আমার লাগবে, ওইটা অথচ আমি পেলাম না, এইটা কোথাও কিন্তু এটা ভ্যানিশ হয় না, এটা ভ্যানিশ হয় না। আমাদের পঞ্চভূতের মতনই আর কি, সব কিছু এখানেই আছে। ফলে আমার ইচ্ছা সেটা কিন্তু ওয়ার্ল্ড, এই যে উইশ, এই যে করে, এখন করে না মানুষ, উইশ করে ইউনিভার্সের কাছে, হ্যাঁ 11টার সময় এখনো চলে আর কি, আমরা কেমন ফেসে যাচ্ছে ওই সময়, যা মানে আমি খুব ভালো আছি বলতে হয় সাধারণত, কি আমাদের উইশ যে ভগবান চাওয়া, এটা চাওয়া না, আমি খুব ভালো আছি, আমার অনেক টাকা আছে, আমার ভালো কাজ আছে, আমার যদিও কাজ খুব খারাপ এখন, মানে নেই প্রায়, কিন্তু আমাকে বলতে হবে যে আমার অনেক কাজ, আমি কাজের টাকা ঠেলায় আর পারছি না বাবা ইউনিভার্স, এটা বলতে হবে পজিটিভ। হ্যাঁ, তো তাহলে সে তোমার রিটার্নে সেই পজিটিভ ভাইবটাই দেবে, হ্যাঁ পজিটিভ ভাই। সো কিছুই মানে, কিন্তু এটা কি সত্যি মেনটেন করা যায়, বা এটা কি সত্যি মন থেকে হয়? আজকে তোমার মন সত্যি কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু তুমি একটা অ্যাক্ট করছো এই জায়গাটায়, এটাও তো একটা মিথ্যে মনে হয় না? তুমি করতেই পারো, যে স্বপ্নটা, এটা তো স্বপ্ন, কেউ একজন তোমাকে শিখিয়েছে, বা কারো পাশের বাড়ির অমুক বৌদির জ্যাঠার ছেলের এরকম হয়েছিল, করেছিল, মিলে গেছে ভাই, তুই হ্যাঁ মিলে, মানুষ তো আমরা তো বেসিক্যালি কারো একটা মিলে গেলেই হলো আর কি, ঢপই দিয়ে দিল। আরে আমার মাস্তুতো ভাইয়ের যে ছোট ছেলেটা, ও এই করে তো গাড়ি চাইছিল বৌদি, মা লেগে গেল, হঠাৎ করতে গেলে বিয়ে পেয়ে গেল, রাস্তায় দেখে একটা লোক পড়ে আছে, তাকে সাহায্য করলো, সে কোটিপতি, বললো তুমি আমাকে বাঁচিয়েছো, না তুমি 10 লক্ষ টাকা রাখো, তাই সঙ্গে সঙ্গে আমি বসে গেলাম, ইউনিভার্স ভালো আছি, অনেক টাকা আছে, অনেক গাড়ি আছে। মানুষ তো গল্প ভালোবাসে, তো কি করবি, গল্প দেওয়া সুবিধে, তো মানুষকে গল্প দিলে পরে মানুষ খুব খুশি আর কি। বুঝলাম। যাই হোক, আজকে আমরা তো প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি, বাট একজন এত ভালো মানুষ, তার কাছ থেকে তার মেন প্রফেশন নিয়ে লাস্ট 2-4টে কথা জানতে চাইবো। আচ্ছা দাদা, তোমার মনে হয় কি, মানে বাংলা ছবির ভবিষ্যৎ কি? এটা এইভাবে দেখো, এটা খুব কালের নিয়মেই তুমি কোনো জিনিসকেই ধরে রাখতে পারবে না, আমি খুব সহজ করে বলছি। ফলে সিনেমা মানে সত্যি তো ধরে রাখতে পারছি না, আজকে পুষ্পা 2 যেভাবে বেড়ে গেছে, এবং দেখবে যে পুষ্পা 2 বলে বলছি, সাউথ অনেক বেশি রুটেড, অনেকটা রুটেড বললে রুমির সে একটা কবিতা মনে পড়ে গেল, রুমির একটা কবিতা আছে, একটা বাঁশি দিয়ে তোমরা সুর তৈরি করো, সঙ্গীত তৈরি করো, এই বাঁশটাকে তোমরা বাঁশঝাড় থেকে কেটে নিয়ে এসেছো, তোমরা সেই এক টুকরো বাঁশির বুকে যখন ফু দাও,
তখন সেটা সুর আসলে হয় না, সুরের মধ্যে দিয়ে সে তার বেদনাকে প্রকাশ করে, তার বিচ্ছিন্নতা, তার শিকড় থেকে তাকে তুলে নিয়ে এসে বাঁশি বানাচ্ছ, আর তোমরা ভাবছো সেই বাঁশ তোমাকে সঙ্গীত দেবে, সে আসলে কাঁদছে। বাবু, এটা কবিতা রুবির। তো কি হয়, সাউথ অনেক বেশি না রুটেড, যে কারণে ওরা অনেক বেশি দিন সার্ভাইভ করে। শুধু টেকনোলজিক্যালি খুব ইউকিড বা ধরো প্রচুর পয়সার ইনভেস্টমেন্ট আছে, এগুলো কিন্তু কথা নয়, বরং এটা রিভার্স। যদি তোমার অনেক টাকা থাকে, অনেক ইকুইপমেন্টস থাকে, লোকবল থাকে, যত থাকবে ঠিক তার রেশিওতেই তোমার কল্পনা শক্তি তো কমতে থাকবে। কেন একটু যদি বলো। ইনভেনশন তো তখন হয় যখন কিছু থাকে না আর কি। ক্রাইসিস থেকে ইনভেনশন। ক্রাইসিস ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যদি ক্রাইসিস না থাকে, তাহলে মৃণাল সেন যখন ছবি করছেন, তার বা সত্যজিৎ রায় যখন ছবি করছেন, কি তার ইকুইপমেন্টস ছিল, কি ছিল বলো তো পথের বাজারেতে? বাট সেই ছবিটা আজকে সারা বিশ্বের দরবারে রয়েছে। ফলে কি হয়, যে কোনো শিল্পকে দেখতে গেলেই না বিচ্ছিন্ন করে দেখা যাবে না, আমাদের আবার ওই প্র্যাকটিসে ফিরতে হবে। মানে একজন অভিনেতাকে পেইন্টিং, মিউজিক, লিটারেচার, স্কাল্পচার সবটা জানতে হবে। কারণ আমি যদি উল্টো দিক থেকে বলি, ধরো সঙ্গীত কখনোই সাহিত্য ছাড়া, অভিনয় ছাড়া, স্কাল্পচার ছাড়া, এছাড়া পেইন্টিং ছাড়া আলাদা করে এক্সিস্ট করতে পারে না। দেখবে তুমি 40-এর দশক থেকে 60-এর দশক, 70-এর দশক পর্যন্ত, 70-এর দশক শেষ পর্যন্ত বাংলা থিয়েটার এই যারা চূড়ান্ত জায়গায় কালমিনেট করেছে, উৎপল দত্ত, সৌম্য মিত্র, এদের হাতে ধরে, দুজনের নাম নিলাম, আরও অনেকেই রয়েছেন, আশুতোষ বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে এদের সাথে এদের শুধু অভিনয় বা থিয়েটার সম্পর্কে যা জ্ঞান ছিল, প্রায় ততোধিক জ্ঞান ছিল সঙ্গীত নিয়ে, সেরকম জ্ঞান ছিল সাহিত্য নিয়ে, সেরকম জ্ঞান ছিল তাদের পেইন্টিং নিয়ে। সো একটা কালমিনেট করে এই জায়গায়, যেটা আজকে সিনেমা সেটা করে না। দেখি সিনেমা না, সেই সিনেমা ডিরেক্টরকেও তুমি এটা বলতে চাইছো? আমি সিনেমার মানে ডিরেক্টর, প্রডিউসার, সবাই প্রডিউসারের কনসেপ্টটাই তো আমাদের দেশে ডেভেলপ করেনি, জানো তো। মানে যার টাকা আছে সেই প্রডিউসার। আসলে প্রডিউসার হচ্ছে সর্বোচ্চ, যে প্রসেসটার মধ্যে থাকে, এবং সে কি প্রডিউস করবে সেইটা তাকে ভাবতে হবে। আমি সোসাইটিতে কি প্রডিউস করছি থ্রু সিনেমা, তার মানে আমাকে এমন কোনো সিনেমা করতে হবে, এমন ভাষায় করতে হবে যেটা মানুষ পর্যন্ত পৌঁছায় এবং সমাজের ভালো হয়, খুব সহজ করে বললে। বা যদি আমি সেটাও বাদ দিই, এটা নয় একটা দিক গেল, একটা দিক হচ্ছে আমি এই দর্শনটা প্রজেক্ট করতে চাইছি মানুষের কাছে, যাতে মানুষের আগত যে সমস্যা, সেই সমস্যাগুলোর থেকে মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এইটা ইউনিভার্সাল একটাই চাহিদা। শিল্প সাহিত্য কি করে? খেতে দেয়। অভিনয়, হ্যাঁ আমরা অভিনয় করে খাই ঠিকই, একটা পেইন্টিং যে দেখতে যাই বা একটা মিউজিক যে শুনি, তাতে কি আমার পেট ভরে? আচ্ছা, ঘরটা তুমি অতটা চওড়া করলে কেন? এই তো আমি বসেছিলাম, এইটুখানি করলেই হতো। তাহলে এইটা হচ্ছে শিল্প। এই যে তোমার মাথা থেকে এই যে এতটা তুমি আরো 7 ফুট এক্সট্রা রেখেছো, এইটাকে বলা হয় শিল্প। মানুষের প্রয়োজন শুধুমাত্র বায়োলজিক্যাল নিড নয়, তার এই হাইটটারও প্রয়োজন আছে। এই যে এক্সট্রাটা তোমায় কিছুই দেয় না, তাহলে কেন রাখলে? তোমার মাপ অনুযায়ী তো ছাদ বানালে বাড়তে, তো অনেকটা স্পেস বাঁচত, খরচা বাঁচত, কিন্তু মানুষ সেটা করে না। কেন করে? একটা খাট সবিতা তোমার এইটুখানি যা মাপ আছে সেই অনুযায়ী বানালে হতো, অত বড় খাট কেন করো? এইগুলো হচ্ছে শিল্প। এটা একটা এক্সট্রা, যে এক্সট্রাটা ছাড়া তুমি বাঁচতে পারবে না। ব্রিদিং স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে সেই জায়গা যে শিল্প সরাসরি খেতে দেয় না। শিল্প করে আমরা খাই ঠিক, কিন্তু শিল্পটা সরাসরি একটা পেইন্টিংয়ের দিকে তাকিয়ে তুমি এটা লাবণ্য বুঝতে পারবে যদি তুমি জানো যে কাকে বলে লাবণ্য। এবং যখন লিওনার্দো দা ভিঞ্চি, একটা ছবি আছে মাতা মেরি এবং সেন্ট অ্যান, মানে মেরির মা, মেরির কোলে যিশু, 2 বছরের যিশু, দুটো আঙুল এরকম করে রয়েছে, সামনে একজন বয়স্ক সেন্ট বসে রয়েছে। সেখানে লাবণ্য আছে। কোথায় আছে এবার খুঁজে বার করতে হবে। বা আচ্ছা, পার্ল উইথ আ গার্ল বলে একজন পেইন্টার, ভেরমেরের একটা ছবি আছে, একটা মেয়ে, তার গলায় একটা পার্ল। এবার পার্ল, গলায় না, কানে একটা মানে ইয়াররিং এর রয়েছে, সেখানে একটা পার্ল রয়েছে। পার্লের রিফ্লেকশন আর হীরার রিফ্লেকশন আলাদা হয়ে যায়। তো পার্ল অনেকটা ধোঁয়াশা টাইপের, হীরে দুটি দেয়। পার্লের যে তার ভেতরে একটা ব্ল্যাক স্পট রয়েছে, এই যে আলো ছায়া, ওইটাকে লাবণ্য বলছে ভারতীয়রা। ভারতীয় নন্দন তত্ত্বের যারা গুরুদেব, তারা এটাকে বলছেন লাবণ্য। এর লিওনার্দো দা ভিঞ্চির একটা মহিলা, তার গলায় একটা মুক্তোর মালা ছিল। ধরো সোর্স অফ লাইট হচ্ছে ওপর, তুমি ক্যামেরাম্যান, তুমি ভালো জানো।
তো এই যে ওপর, ফলে দেখবে এই যে চীনটা কিন্তু ডার্ক থাকবে, কারণ সোর্স যদি ওপর হয়। এবার সারা পৃথিবী খুঁজে বেরিয়েছে যে চীনের এইখানে ডার্কের মধ্যেও শ্যাডোটা আছে, কিন্তু শ্যাডোর পরে আরেকটা আলোর লাইন রয়েছে। এই আলোটা কোত্থেকে এলো? যুগ যুগ ধরে মানুষ খুঁজে বেড়াচ্ছে, ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করা যায় এক একটা ছবি নিয়ে, এক একটা ছবি নিয়ে। মিনিমাম 2 ঘন্টা ব্যাখ্যা হয়েছিল, ওটা শুনেছিলাম আমি। ওই যে ওই ছবিটা লিওনার্দো দা ভিঞ্চির, ওই যে যিশু কোলে বসে রয়েছিল, 2-4 লাইন আমি বলে দিচ্ছি ওইটা নিয়ে, আগে এটা। সো দেখবে যে এই যে তখন লিওনার্দো দা ভিঞ্চি যে ডায়েরি, সেই ডায়েরিতে দেখা মানে লিখলো যে এই যে আলোটা পড়েছে মেয়েটির বুকে পড়েছে, তার ত্বক, মসৃণ ত্বক, সেইখান থেকে রিফ্লেক্ট করে এইখানে একটা আলো গেছে, একটা গ্লেয়ার গেছে। এবার কটা সিনেমা ম্যানে যারা ডিওপি, তাদের ধরো পেইন্টিং সম্পর্কে জ্ঞান আছে, যারা লাইটের সোর্স কোথায়, কিভাবে, কি, কেন, কোনটাকে লাবণ্য বলে, তাহলে পরে লাইটটা সে যেভাবে করবে, তাকে তো পেইন্টিংটা না জানলে পরে তার অর্ধেক জানা রইল। এই বুকের ওপর রিফ্লেকশন করে যে থুতনির এই জায়গাটা একটা আলোর লাইন পড়বে। তাহলে আজকে বলতে চাইছো যে এই জানার অভাব বা শেখার অভাব থেকে আস্তে আস্তে কি এই বিবর্তন ঘটছে বাংলাদেশ? ফলে ধ্বংস হচ্ছে। দুটো জিনিস, হয় তোমাকে রুটেড হতে হবে, অথবা তোমাকে কল্পনা প্রবণ হতে হবে। এবার কল্পনাটা আমাদের কমতে থাকে কেন? কারণ আমরা এই 5টা জিনিসের সাথে, এই আরো 5টা আর্ট রয়েছে, তাদের সাথে আমাদের ইন্টারাকশন কমে যাচ্ছে, প্রায় জিরো, খুব হাতে গুনে 1-2 জন বাদ দিয়ে আর কি। সুতরাং তোমার তো এটা একটা এটা নিয়ে আমি যখন প্রথম স্ক্রিপ্ট লিখি, প্রায় স্ক্রিপ্ট নিয়ে মাস্টার ডিগ্রি করার 15 বছর লেগেছিল। কারণ আমি লেখার আগে ভেবেছিলাম যে আমি যখন ভারতীয়, আমার লেখায় কোথায় রিফ্লেক্ট, আমাকে লিখতে হবে কেন, লিখতে জানি বলে স্ক্রিপ্ট লিখবো না, আমি কোথায় ভারতীয় সেটা খোঁজার জন্য আমি 3টে ঠাকুর নিয়ে আরও ডিপলি স্টাডি করি। একটা রামকৃষ্ণ ঠাকুর, একটা শিব ঠাকুর, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই 3টে ঠাকুর আমাকে স্টাডি করাতে আমি কোথায় ভারতীয় সেটা খুঁজে পেয়েছিলাম। ধর আমি তোমায় একটা সামান্য শিবের উদাহরণ দিয়ে বলছি, দ্য ডিস্ট্রাকশন অফ ওল্ড অ্যাটাচমেন্ট। এটা শিবের যে তাণ্ডবের একটা ব্যাখ্যা। আমাদের সিনেমাটার ডিস্ট্রাকশন প্রয়োজন এই কারণে, কারণ এটার যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টগুলো, যেমনভাবে আমাদের শরীর এক সময় মরে যাবে, মানে আমি চলে যাব, কারণ কি শরীর পুরনো হয়ে গেছে বলে, জীর্ণ হয়ে গেছে বলে আমি চলে যাব। আমরা প্রত্যেকেরই শরীর একটা সময় জীর্ণ, ঠিক সিনেমাও একটা শরীর, সেটা যখন জীর্ণ হয়েছে তাকে চলে যেতে হবে, তার জায়গায় নতুন সিনেমা আসবে। ফলে দিস ইজ কল্ড ডিস্ট্রাক্ট। এবার যদি শিবের ওই নৃত্য সম্পর্কে যদি ধারণা কম না থাকে, তাহলে পরে তুমি এইভাবে তুমি সিনেমা কেন যে কোনো কিছুকে এইভাবে দেখতে পাবে না। শিব তো একটা নৃত্য করেছিল। নৃত্য সম্পর্কে বাঙালিদের একটা অদ্ভুত অনীহা আছে। তুমি ভারতবর্ষ দক্ষিণে দেখো, নৃত্য হাজার হাজার বছরের পুরনো। বাঙালিদের কোনো নৃত্য নেই জানো, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৃত্য, সেটাও মণিপুরি একটা স্টাইল। এবার মণিপুরটা অদ্ভুত, মানে 9 মাউন্টেন্স 1 ল্যান্ড, 9 ধরনের 9 নৃত্যের চর্চা। আর এই যে 1 ল্যান্ড 1 ভ্যালি, 9 মাউন্টেন 1 ভ্যালি, এই যে ভ্যালি, এইখানে রাস, বৈষ্ণব পদাবলী, সেখানে যে রাস নৃত্য, সেই নৃত্য মণিপুরে এতটা রিচ। মণিপুরি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় মণিপুরি নাচ, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ওটা চালু করার চেষ্টা করেছিলেন, বাট সেটা কখনো বাঙালির হয়ে ওঠেনি। বাঙালি অনেক বেশি কবিতা, সাহিত্য এসব নিয়ে কাজ করতে যতটা ইচ্ছুক, নাচ এমন একটা ফর্ম, যেই ফর্মটা নিয়ে বাঙালি কোনোদিনও কাজ করেনি। এবার আমাদের সিনেমায় যে নাচ আমরা দেখি, সেটা ভারতীয় না কোথাকার, কি মানে কি আমি জানি না। দক্ষিণ ভারতে তুমি দেখতে পারবে, ভারতনাট্যম কিন্তু হাজার হাজার বছর ধরে চলছে, অনেকটা রুটেড। তুমি আমাদের ময়ূরভঞ্জের যে ছৌ, সারাইকেল্লার যে ছৌ, এই যে 2 ধরনের ছৌ, সেইটা নিয়ে পর্যন্ত আমাদের গবেষণা হয় না, এত কাছাকাছি, এবং পুরোপুরি লুপ্ত হতেই হচ্ছে। ফলে তুমি যদি তোমার শিকড় যেগুলো, সেই শিকড় যদি তুমি না খুঁজে পাও, তাহলে পরে সিনেমা কেন? আজকে সাহিত্য কোথায় হচ্ছে, আজকে পেইন্টিং কোথায় হচ্ছে, যে স্কাল্পচার তো উঠে গেছে। তুমি তো তোমার শুরু তো থিয়েটার দিয়ে, তো রিসেন্ট তোমার কি প্রোডাকশন চলছে বা কি ধরনের টপিক নিয়ে কাজ করার ইচ্ছা? একটা তো করছি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে, লিখেছি সারা পৃথিবীতে মানুষ কেন এত রেগে আছে, তার কালচারাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কি। আজকে দেখবে মানুষ রেগে আছে। ছোট করে যদি আমাদের একটু ক্লু দাও। এখনই একটু ছোট আমাদের। হ্যাঁ, এই যে বললাম কন্টেন্টটা হচ্ছে যে মানুষ রেগে আছে। এবার ধরো তার ঐতিহাসিক কারণগুলো কি কি আর কি, মানে হঠাৎ ধুম করে আজকে মানুষ রেগে আছে এরকম তো নয়, রেগে যাচ্ছে এরকম তো নয়। সেখানে ওয়ার্ল্ড পলিটিক্স কেমনভাবে যুক্ত,
ইন্ডিয়ান পলিটিক্স শুধুমাত্র নয়, ওয়ার্ল্ড পলিটিক্স, কিভাবে আমাদের এক্সক্লুশনটাকে রাজনীতি রপ্ত করেছে। এই যে হিন্দু মুসলমান, গরিব বড়লোক, ছেলে মেয়ে, ট্রান্সজেন্ডার, LGBTQ+, প্লাসটা দেওয়া হয়েছে, আরও কোনো জেন্ডার পৃথিবীতে আবিষ্কার হতেই পারে। কত ধরনের, ওদের 30 না 33 ধরনের সেক্সুয়াল আইডেন্টিটি আছে। সো এইগুলো যে ক্যাপিটালিস্টরা করছে, আইডেন্টিফাই করছে, ওই যে বললাম না এনসাইক্লোপিডিয়া আলাদা আলাদা করে সূক্ষ্ম সূক্ষ্ম করে করে কেটে 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 করে মানে স্লাইস করতে থাকে, স্লাইস করো করে এবার তুমি ওটার রুটেতে তত বেশি। হ্যাঁ, এটা ঠিক যে এটা দিস ইজ আ সায়েন্টিফিক ওয়ে টু লুক অ্যাট থিংস। একটা গ্রসলি ওভারঅল জিনিসকে যদি ছোট করে নাও, পার্টিকুলার করে যেটা আমাদের অভিনয়ের মেথড আছে আর কি, যে ইউনিট বলে স্টানিস্লাভস্কির একটা মেথড আছে, আমরা ইউনিট করি, স্ক্রিপ্টটাকে ইউনিট করি আর কি। ধরো দুটো ক্যারেক্টার কথা বলছে, হঠাৎ মা এলো, অ্যান্ড দিস ইজ আ সেকেন্ড ইউনিট। সো ডায়লগে ধরো এতটা চাঙ্ক রয়েছে, এখানে কোথায় কোথায় চেঞ্জেস হচ্ছে, সেই চেঞ্জেস অনুযায়ী আমরা ইউনিটটাকে ভাগ করি, তাহলে মনে রাখতে অনেক সুবিধা হয়। অর্ধেক ছেলেমেয়েরা জানে না হাউ টু মেমোরাইজ দ্য লাইন্স। তো সেই ক্লু যদি একটু দিয়ে দাও। মানে এই তো বললাম যে ইউনিটটা সম্পর্কে জানতে হবে আর কি, যে কিভাবে ইউনিট ভাগ করা হয়, সিনের ভেতরে ইউনিট, ডায়লগের ভেতরে ইউনিট এবং ইমোশনের ইউনিট। তুমি একটা কথা বলছো, এবার তো দুম করে একটা কথা শুনে একটা অন্য ইমোশন হবে, অন্য ফিলিংস হবে, ফিলিংসটা আসে ইমোশন থেকে, আর এদিকে আসে তোমার থট থেকে আসে ইন্টেলেক্ট। সো থট থেকে ইন্টেলেক্ট এবং ফিলিংস থেকে ইমোশন থেকে ফিলিংস, এই ফিলিংস এবং ইন্টেলেক্ট দুটোকে ক্লাব করা, মানে এটাকে বলা হয়, আমরা মানে এর হাতে এটা লিটারারি টার্ম, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলে, T.S. এলিয়টের একটা থিওরি। ইউনিফিকেশন অফ, যেমন অবজেক্টিভ কোরিলেটিভ, আমি রেগে আছি, যদি কোনো অবজেক্ট দিয়ে না বোঝানো হয় তাহলে বোঝা যাবে না। ম্যাকবেথ যেটা করেছে, কাপটা ছুঁড়ে লেডি ম্যাকবেথের হাতে যখন রক্ত রয়েছে, ও যখন বলছে কি লাইন, পৃথিবীতে এমন কোনো নেই, আরবের সমস্ত সেন্ট যদি দেওয়া হয় তাহলে আমার হাত থেকে রক্ত দাগ মুছবে না, এটা যখন বলছে, মানে হচ্ছে কি অবজেক্ট হচ্ছে তখন ব্লাড, সেই ব্লাডের সাথে তোমার রাগকে যতক্ষণ না কানেক্ট করাবে, বা ভয় যদি হয় একটা কোনো অবজেক্টের সাথে কানেক্ট করাতে হবে, শুধুমাত্র ভয় পেলাম বা ভয় দেখালাম বা ভীত অ্যাক্টিং করলাম হবে না, এটাকে বলা হয় অবজেক্টিভ কোরিলেট করা, অবজেক্টিভ কোরিলেটিভ। আর অধিকাংশ অভিনেতারা জানেই না যে অবজেক্ট থেকে ইমোশনটা বার হয়। কোনো একটা লাল গোলাপ আমাকে ট্রিগার করে দিতে পারে আমার পুরনো প্রেম সম্পর্কে, এই গোলাপটা দিয়েছিলাম, তারপর এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেদিন ওর মুডটা খারাপ ছিল বলে। সেম সিচুয়েশন, ধরো সিনেমাতে করছে, তখন ওই গোলাপটা আমাকে ট্রিগার করবে, আমি ধরো ওকে গোলাপ দিতে যাচ্ছি, আমাকে ওইটা ট্রিগার করবে, ও ফেলে দেবে না তো, সাবজেক্টিভ কোরিলেটিভ। সো অভিনয় সম্পর্কে এইগুলো জানা অভিনেতাদের দরকার, কারণ কি অভিনয়টা একটা চলমান বিজ্ঞান আর কি, মানে প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, বিশেষ করে ফ্রয়েডিয়ান সাইকোলজি, তারপরে যে আমাদের জাঁক লাকার যে সাইকো অ্যানালিসিস, এর উপর তো বইও তো আই থিঙ্ক কম আছে, না বাংলাতে প্রায় নেই। তুমি সন্মাক সপর্যা বা উৎপল দত্তের স্টানিস্লাভস্কি টু ব্রেখট, এরকম 2-4টে বই আছে, বাংলাতে বই নেই। এবং যারা যারা বাংলাতে শিখেছেন, যারা শেখাতে পারতেন, তারাও সেগুলোকে অনুবাদ করে যায়নি। এটার দায় আজকে বাঙালি অভিনেতারা, আজকে বাঙালি অভিনেতা অভিনেত্রীরা ফেস করছে। তো এটা তারা যাদের ভেতরে যদি তারা অনেস্ট হয়, কিন্তু আমি তাদের তাই বলে পুরো দোষটা আমি আমাদের পূর্বসূরিদের দিচ্ছি না, কারণ তারাও চাইলে পরে নেট থেকে ঘেটে নিয়ে গিয়ে এখন কিনে নিতে পারে। পৃথিবীর এমন কোনো বই নেই যা তুমি তোমার হাতের ছোট্ট একটা 6 ইঞ্চি জিনিস থেকে তুমি কিনতে পারবে না, ফলে তোমার সেই সদিচ্ছা থাকতে হবে শেখানোটা অদ্ভুত আর কি। ভারতীয় দর্শনে বলে যে শিক্ষক হচ্ছে নদীর মতন, সে বয়ে যাবে, তুমি এবার চামচ থেকে সেই নদী থেকে জল তুলবে না হাতা দিয়ে তুলবে না বালতি দিয়ে তুলবে, সেটা শিক্ষার্থীর উপর ডিপেন্ড করবে। খুব ভালো কথা। শিক্ষক শেখায় না, যে ছাত্র তার শিখতে চাওয়া তাকে শিখে, হ্যাঁ তাকে শিখে নিতে হয়, তার চাওয়া শিখে নেয়। এবার কতটুকু জ্ঞান চামচ কতটুকু খিদে আছে তার উপর সেটা ডিপেন্ড করছে। নদী বয়ে যাবে, শিক্ষক হচ্ছে নদীর। যে কারণে বলা হয় না যে ভারতীয় সভ্যতা হচ্ছে নদীমাতৃক সভ্যতা, সমস্ত কিছু আমরা নদী দিয়ে রিলেট করি, আমাদের সভ্যতা নদী দিয়ে রিলেট করি। সো কোথাও কি তোমার মনে হয় যে বাংলা অডিয়েন্সও বাংলা ছবি থেকে মুখ সরিয়ে নিয়েছে, যার জন্য আজকে এত সিঙ্গেল স্ক্রিন উঠে গেছে? এটা তো একদিনে হয়নি বেসিক্যালি। হ্যাঁ, তুমি তোমার জিনিসটাকে খাওয়ানোর চেষ্টা করেছো দর্শককে, দর্শক কি খেতে চাইছে সেটা কখনো আমরা কল্পনা করে দেখেছি? আমরা ফেক ভেগ একটা কল্পনা করি, এবার মশলাদার কিছু দিলে দর্শক খাবে। দর্শক ঠিক যতটা বোকা আমরা ভাবি ততটা বোকা নয়। এবং আমরা তো একটা সবসময় প্যারামিটারও শুনি, মানে শহরের দর্শক গ্রামের দর্শক। দর্শক তোমার শহরের দর্শক
চারটে বই বেশি পড়েছে আর গ্রামের দর্শক চাষ করে বলে সে তার কোনো ভালো মন্দ বোধ নেই, তাদের ভ্যালুজ নেই, এরকমটাও তো আরেকটা বোকা। তাই ভুল ধারণাটাই কি আজকে সিঙ্গেল স্ক্রিন, গ্রামের সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাওয়ার বড় একটা কারণ? কারণ কি, তার দৈনন্দিন স্ট্রাগল, তার চাহিদা। আমি একটা পুরুলিয়ার কৃষকের ঘামের গন্ধ সম্পর্কে আনঅ্যাওয়্যার, কমপ্লিটলি আনঅ্যাওয়্যার, তো আমি ছবি মারলে ও কেন দেখতে আসবে? আমার তার যে জীবন, ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত, তার যে চাওয়া পাওয়া, তার যে ডিজায়ার, তার যে ড্রাইভ, সেগুলো সম্পর্কে কলকাতার ডিরেক্টরদের মিনিমাম ধারণা আছে। সে কি চায় বা কেমন ছবি করলে তার বেঁচে থাকাটা একটু সহজ হবে, যদি এই ছবিটা দেখে অন্তত এইটুকু পাবে। এবার শিল্পের দায় নেই, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে তোমাকে তোমার হেভি সুবিধে করে দেবে। শিল্প যেটা করতে পারে, এটা আমার অ্যাবসলিউটলি আমার ধারণা, যে সময়টা আসছে, এই যে অজানা একটা সময়, আমরা যা জানি না কালকে কি ঘটবে, যদি ধরুন খারাপ কিছু ঘটে, সেটার সাথে আমি কমব্যাট করবো কী করে, সেটাকে ঠেকাবো কী করে। শিল্প তোমাকে তার হিন্টস দিতে পারে, শিল্প তোমাকে পেট ভরে খাইয়ে দেবে না। আগামী সময়টা যদি এই বিপদগুলো ঘটে, তাহলে আমি এইভাবে সামলাবো। খুব সহজ কথা আর কি, মানে আমি জানি না, চাকরি বাকরি নেই, তাহলে কিভাবে বেঁচে থাকতে হবে তার একটা আইডিয়া শিল্প দিতে পারে, এইভাবে বেঁচে থাকা যায়। মানে কি হচ্ছে, আরো সহজ করে বললে, আমি উত্তরবঙ্গের কুচবিহার জেলার লোকেরা, উত্তরবঙ্গে কিছু হল আছে, সিনেমা হয়, কিন্তু তাদের জীবনযাপনের সাথে, তাদের জীবনযাপনের সাথে আমাদের আলাদা। বা আমরা কি সিনেমা বানাচ্ছি যেটা তাদের, দেখো, সিনেমা ক্যান তাদেরকে কানেক্ট করবে। সিনেমা, একটা কথা হচ্ছে যে সিনেমা কান্ট গিভ ইউ হোয়াট ইউ ডিজায়ার, সিনেমা ক্যান টিচ ইউ হাউ টু ডিজায়ার। মিঠুন চক্রবর্তী যখন এখান থেকে রাশিয়াতে গিয়ে ঝুলপিটা কেটে হলো, সারা ভারতবর্ষ এখান থেকে চুল, দিস ইজ এ ডিজায়ার, ইট বিকামস এ ডিজায়ার, আমার এরকম চুল লাগবে। ওকে দেখে আমার হেভি লাগলো, এই যে হাউ টু ডিজায়ারটা শিখিয়ে দিল। তার আগে ফলে কি, তুমি যা চাইছো সেটা সিনেমা দেবে না, সিনেমা তোমাকে শেখাতে পারে যে কেমন করে চাইতে হয়, কেমন করে চাইলে পরে তার ভেতরে ওই কেমন করের মধ্যে লুকিয়ে রেখেছে, তাহলে পরে তুমি সাকসেসফুল হলেও হতে পারো তুমি যেটা চাইছো। এটা সত্যি একটা ভাস্ট সাবজেক্ট, মানে এটা নিয়ে গল্প করতে বিরাট সাবজেক্ট এটা। হ্যাঁ, মানে যেটা সত্যি সময়ের মধ্যে বলা যায় না। সিনেমা নিয়ে বা এইসব নিয়ে করলে আলাদা এপিসোড করতে হয়। ঠিক কথা, আমরা হয়তো সেই রকম ভবিষ্যতে আসবো সেরকম কন্টেন্ট নিয়ে। আচ্ছা, লাস্ট র্যাপিড ফায়ার দিয়ে আজকে আমরা শেষ করব। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? ভেরি ডিফিকাল্ট, বাট ঋত্বিক ঘটক। আচ্ছা, সৌমিত্র চ্যাটার্জি না উত্তম কুমার? উত্তম কুমার। ফাইন। বাংলা ছবি না পাশ্চাত্য ছবি? মানে এটা খুব ডিফিকাল্ট। বাংলা ছবি একটা সময় পর্যন্ত, যদিও তুমি বললে র্যাপিড ফায়ার, কিন্তু তারপরে বাংলা ছবি নয়, পাশ্চাত্য ছবি আর কি। মানে তারকভস্কি ছাড়া নেওয়া যাচ্ছে না, গোদার ছাড়া, হ্যাঁ, মানে কুরোসাওয়া ছাড়া মানে ছবি কি করে, একজন ছবি যারা ভালোবাসে তারা কিভাবে ডিসাইড করবে? মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি তো ইস্ট বেঙ্গল। ফাইন, আজকে ভীষণ আড্ডা জমে উঠেছিল আমাদের, কিন্তু সময়ের জন্য আজকে আমাদের শেষ করতেই হচ্ছে। আমরা আশা করি আমাদের পরেও আবার অনিন্দ্যদা টাইম দেবে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করার জন্য, তার নিজের মতামত, তার ভিউগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।